আচ্ছা স্যার, আমরা একটু এটা দেখি। ময়মনসিংহ বোর্ড 2025 সালে এই ম্যাথটা এসছে। ওকে, সবাই মনোযোগ দাও প্লিজ। আচ্ছা, আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো। জনাব জামাল 2024 সালের 1 জানুয়ারি তারিখ নগদ 70,000 টাকা, কম্পিউটার 60,000 টাকা এবং 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। ওকে, তো জনাব জামাল ব্যবসায় স্টার্ট করছে, কি কি নিয়ে স্টার্ট করছে বলো তো স্যার? নগদ টাকা, এটা হলো কি বলো? সম্পদ, প্রারম্ভিক সম্পদ, রাইট? কম্পিউটার নিয়ে ব্যবসা স্টার্ট করছে, এটাও কি প্রারম্ভিক সম্পদ। 50,000 টাকার ব্যাংক ঋণে, তো ব্যাংক ঋণ নিয়ে যদি ব্যবসা স্টার্ট করে, তো ব্যাংক ঋণ এটা তো দায়, অবভিয়াসলি দায়। ব্যাংক ঋণটা কি দায়, তবে আমরা যদি ব্যাংক থেকে ঋণ নেই তাহলে আমাদের কাছে টাকা আসবে, তাই না? তার মানে ব্যাংক নামক সম্পদটাও আমাদের বাড়বে। ওকে স্যার, ব্যাংক নামক সম্পদটাও কি হবে? বাড়বে। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি বিজনেস স্টার্ট করার সময় কোনো ঋণ নিয়ে বিজনেস স্টার্ট করি, তাহলে হয় নগদ টাকা আমাদের বাড়বে, আর ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা স্টার্ট করলে আমাদের ব্যাংক নামক সম্পদটা কি হবে? বাড়বে। তাহলে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে বেসিক্যালি একটা কথা বললেও বিষয় আছে কয়টা? দুইটা, ব্যাংক ঋণ নামক দায় আর ব্যাংক নামক সম্পদ। তাহলে আমরা বিজনেস স্টার্ট করেছি নগদ নামক সম্পদ নিয়ে, তাই না? কম্পিউটার নামক সম্পদ নিয়ে, ব্যাংক নামক সম্পদ নিয়ে, ব্যাংক ঋণ নামক দায় নিয়ে, আর কি নিয়ে বলো তো? মূলধন নিয়ে। আর কি নিয়ে? কারণ সম্পদ আর দায়ের পার্থক্যকে আমরা কি বলবো? মূলধন। আচ্ছা, এরপরে বললো যে উক্ত মাসের অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। ওকে, তো জানুয়ারি মাসে আদার্স যে ট্রানজ্যাকশনগুলো হয়েছিল, পারফর্ম করেছিল তার একটা লিস্ট এখানে ধরিয়ে দিচ্ছে। ওকে, তো আমরা একটু দেখি। আমরা তো আসলে ম্যাথগুলো করব। আচ্ছা, আমাদেরকে কি কি করতে বলছে আগে আমরা এটা একটু দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে অ্যানালাইসিস করতে। ক বললো অফিস সরঞ্জামের পরিমাণ নির্ণয় করো। অফিস সরঞ্জামের পরিমাণ নির্ণয় করো, তার মানে অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারির শেষের দিনে বা জানুয়ারির শেষে বা হিসাবকালের শেষে আমাদের কাছে কি পরিমাণ সরঞ্জাম আছে তার পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা স্টার্ট করেছিলাম 60,000 টাকার কম্পিউটার নিয়ে। এটা কি সরঞ্জাম না বলো? কম্পিউটারকে কি আমরা কম্পিউটার বলবো নাকি অফিস সরঞ্জাম বলবো? কাকে কাকে আমরা অফিস সরঞ্জাম বলি বলো তো? আচ্ছা, যে জিনিসগুলো অনেক ভারী টাইপের তাদেরকে আমরা মেশিনারিজ বলি বা যন্ত্রপাতি বলি। আর যে জিনিসগুলো মেশিনারি, যন্ত্রপাতি, বাট অনেক ভারী টাইপের, হেভি ইউজের জন্য, মানে হেভি কাজে ইউজ হয় না, কাইন্ড অফ ফার্নিচারের মতো, বাট ইউজ করার জন্য কি লাগে? ইলেকট্রিসিটি লাগে, পাওয়ার লাগে। এগুলাকে আমরা অফিস সরঞ্জাম বলি। যেমন ধরো কম্পিউটার, টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট, ঘড়ি, এরা সবাই কি স্যার? অফিস সরঞ্জাম। ক্যালকুলেটর, এরা সবাই কি? অফিস সরঞ্জাম। এদেরকে আমরা মেশিনারিজ বলবো না, যন্ত্রপাতি বলবো না। মেশিনারিজ, যন্ত্রপাতি, প্ল্যান্ট, এগুলো হলো হেভি কাজে ইউজ করার জন্য। ওকে, আর যেগুলো ইলেকট্রিসিটি লাগে না ওইগুলোকে আমরা কি বলি? আসবাবপত্র। যেমন ধরো চেয়ার, টেবিল, হ্যাঁ, তারপরে আলমিরা, এগুলো হচ্ছে কি স্যার? আসবাবপত্র। ওকে, তাহলে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, আর একটা হচ্ছে কি? যন্ত্রপাতি। এরা কিন্তু অনেকটা সিমিলার টাইপের হইলো, বাট মানে জিনিস কি? আলাদা আলাদা। ওকে, তো আমরা ওই জিনিসগুলোকে অফিস সরঞ্জাম বলবো যেগুলো ব্যবহার করার জন্য আমাদের কিসের প্রয়োজন হবে? বিদ্যুতের প্রয়োজন হবে বা পাওয়ার, শক্তির প্রয়োজন হবে। হ্যাঁ, আচ্ছা, দেন 2, 5, 10, 30 এই চারটা লেনদেনের হিসাব খাত নির্ণয় করে শ্রেণী বিভাগটা তোমাকে দেখাতে বলছে। অর্থাৎ এই চারটা লেনদেনের তুমি হিসাব খাত নির্ণয় করবে, অর্থাৎ এই লেনদেনগুলোর সাথে কি কি হিসাব জড়িত আছে ওই হিসাবগুলোকে ফাইন্ড আউট করবা, এবং প্রত্যেকটা হিসাব কোন ধরনের হিসাব, আয়বাচক, ব্যয়বাচক, সম্পদবাচক, দায়বাচক নাকি মালিকানা সত্যবাচক, এটা তুমি দেখাবা। ওকে, অ্যান্ড দেন গতে কি বললো? 1, 2, 15, 20, 25, 30 এই কয়টা লেনদেনের হিসাব সমীকরণের উপর কি দেখাও? প্রভাব দেখাও। আমরা হিসাব সমীকরণের উপর টেবুলার পদ্ধতিতে প্রভাব দেখাবো। হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও আর টেবুলার পদ্ধতিতে প্রভাব দেখাও, একই কথা। ওকে, আচ্ছা স্যার, তো আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে যদি আমরা অঙ্কটা করার আগে একটু অ্যানালাইসিস করে নিই, মানে প্রত্যেকটা লেনদেনের সাথে কি কি হিসাব জড়িত সেটাকে যদি আমরা ফাইন্ড আউট করে নিই। ওকে, তো স্যার আমরা 2 থেকে স্টার্ট করি। জানুয়ারির 2, মিজানের নিকট থেকে পণ্য ক্রয় 35,000 টাকা।
স্যার আমরা যদি মিজানের নিকট থেকে পণ্য ক্রয় করি, এটা কি আমরা নগদে ক্রয় করলাম, চেকে করলাম, না ধারে করলাম? অবভিয়াসলি ধারে, কারণ নাম দেয়া আছে। বাট নগদ, চেক এই ধরনের কথা বলে নাই, তাই না? ক্রয় বিক্রয়ের সময় নাম দেয়া থাকলে নগদ চেক না বললে আমরা বুঝবো এটা কি ধারে। তো এখানে তো আমি টাকা পেলাম না দিলাম, এইভাবে চিন্তা করলে পক্ষ বের করা যাবে বলো? না, পক্ষ বের করা যাবে না। তো ধারে লেনদেনের ক্ষেত্রে আমার কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। এখানে কিওয়ার্ড হলো পণ্য ক্রয়। তো আমরা পণ্য ক্রয় করলে কি হবে? ক্রয় নামক ব্যয় বৃদ্ধি। কি হবে স্যার? ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাবে, রাইট? আর কি হবে বলো তো? টাকা তো যাওয়ার কথা, বাট আমরা টাকা দেই নাই, তার মানে পাওনাদার নামক দায় বৃদ্ধি। আর কি ঘটবে বলো? পাওনাদার নামক দায় বৃদ্ধি পাবে। বাস আমরা পেয়ে গেলাম দুইটা পক্ষ এই লেনদেনের কারণে ক্রয় নামক ব্যয়টা বেড়ে গেছে, পাওনাদার নামক দায়টা বেড়ে গেছে। কয় টাকা? 35,000 টাকা। ওকে, আরেকটা কথা, যদি ক্রয় বিক্রয়ের সময় বাড়টা থাকে তাহলে যেই টাকাটা দেওয়া থাকবে ওই টাকাটাকে আমরা কাউন্ট করবো না, আমরা টাকাটা থেকে অর্থাৎ ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে বাড়টাটা বাদ দিয়ে যেটা পাবো ওইটাকে কাউন্ট করবো। ওকে, আচ্ছা, অফিস কর্মীকে অগ্রিম বেতন প্রদান 15,000 টাকা। অফিস কর্মীকে আমরা অগ্রিম বেতন দিয়েছি। ওকে, বলো এবার নিজেকে কোয়েশ্চেন করো, টাকা আসছে না গেছে? তাহলে নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। কেন গেল? অগ্রিম বেতন দেওয়ার কারণে। এখন তোমরাই বলো, বেতন তো ব্যয়, কিন্তু অগ্রিম ব্যয় কি ব্যয় না সম্পদ? তাহলে অগ্রিম বেতন নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে, অগ্রিম বেতন নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দুইটা পক্ষ পেয়ে গেলাম, তাই না স্যার? আমরা এখানে কি লিখতে পারি? নগদ নামক সম্পদ হ্রাস। আর কি লিখতে পারি? অগ্রিম বেতন নামক সম্পদ বৃদ্ধি। বুঝা গেল স্যার? ওকে, আচ্ছা এবার বলা হলো কি 10। দেখো 10 বললো আয়কর প্রদান করা হলো 5,000 টাকা। আচ্ছা প্রশ্ন করো নিজেকে, আমরা যদি আয়কর প্রদান করি টাকা আসবে না যাবে? অবভিয়াসলি টাকা যাবে, তার মানে নগদ নামক সম্পদ হ্রাস। কেন? আয়কর দেওয়ার জন্য। আচ্ছা আয়কর এটা কি আমাদের ব্যয় নাকি এটা মালিকের ব্যক্তিগত ব্যয়? আর মালিকের ব্যক্তিগত ব্যয়কে আমরা কি ব্যয় বলবো না উত্তোলন বলবো? উত্তোলন বলবো। তার মানে এখানে আমরা বলতে পারি নগদ নামক সম্পদ হ্রাস, উত্তোলন নামক, আর উত্তোলন কি? বৃদ্ধি। নগদ নামক সম্পদ হ্রাস আর উত্তোলন বৃদ্ধি। ওকে, দুইটা পক্ষ পেয়ে গেলাম। নগদ নামক সম্পদ হ্রাস, এটা একটা পক্ষ। আরেকটা পক্ষ কি স্যার? উত্তোলন বৃদ্ধি। আমরা কি বুঝতে পারতেছি স্যার? আচ্ছা নিচে উপরে এটা তো আমরা যখন ডেবিট ক্রেডিট লিখবো তখন উপরে ডেবিট নিচে ক্রেডিট লিখবো, বাট আমরা তো এখানে ডেবিট ক্রেডিট লিখতেছি না, আমরা জাস্ট পক্ষ বের করতেছি। তো পক্ষ বের করার সময় তোমার যেভাবে বের করতে ইজি হয় ওইভাবেই করবো। ওকে, আর এটা তো খসড়া, এটা তো ম্যাথ না, আমরা জাস্ট প্রশ্নটাকে অ্যানালাইসিস করতেছি। তো এইভাবে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবা কি রিকোয়ারমেন্টগুলো অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ স্যার 15 তারিখে কি বললো বলো তো? অফিসের জন্য ল্যাপটপ ক্রয় করা হলো 55,000 টাকা। তো আমরা যদি অফিসের জন্য ল্যাপটপ ক্রয় করি, এখানে বলো ল্যাপটপ, হোয়াট ইজ দিস? এটা অফিস সরঞ্জাম হবে, তাই না? তো ল্যাপটপ যদি ক্রয় করি, প্রশ্ন করো টাকা আসছে না গেছে? আমরা কিন্তু অলওয়েজ এই প্রশ্নটাই করব, টাকা আসছে না গেছে। হ্যাঁ, তাহলে তোমার পক্ষ বের করা ইজি হবে। টাকা চলে গেছে, তার মানে নগদ নামক সম্পদ হ্রাস। কেন? কারণ আমরা ল্যাপটপ কিনেছি, তার মানে ল্যাপটপ নামক সম্পদ বেড়ে গেছে বা অফিস সরঞ্জাম বেড়ে গেছে। তাহলে এখানে দুইটা পক্ষ কি? নগদ নামক সম্পদ হ্রাস, অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি। ওকে স্যার, তাহলে আমরা এখানে লিখতে পারি নগদ নামক সম্পদ হ্রাস, নগদ নামক সম্পদ হ্রাস। আর কি লিখব? অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি, রাইট? হ্যাঁ আমি দেখতেছি এখানে আছে, বাট্টা আছে। আচ্ছা মালিক কর্তৃক পণ্য উত্তোলন 3,000 টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 3,000 টাকা। আচ্ছা মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে কি হবে বলো তো? আমরা যদি প্রশ্ন করি টাকা আসলো না গেল, কোনো অ্যান্সার পাবো? নো, কারণ এটা একটা অনগদ লেনদেন। সব লেনদেন তো আর নগদ লেনদেন হয় না, কিছু কিছু অনগদ লেনদেনও আছে। তো মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটা একটা অনগদ লেনদেন, কারণ এখানে নগদ টাকা ব্যাংক টাকার কোনো সম্পর্ক নাই।
তো এই ক্ষেত্রে টাকা আসলো গেল, এইভাবে তুমি পক্ষটা বের করতে পারবে না। এখানে তোমাকে কিওয়ার্ডের প্রতি ফোকাস করতে হবে। এখানে কিওয়ার্ডটা কি? পণ্য উত্তোলন। কিওয়ার্ডটা কি? তো যদি মালিক পণ্য উত্তোলন করে তাহলে উত্তোলন বেড়ে যায়, আর আমাদের কাছ থেকে পণ্য কি হয়? কমে যায়। তো পণ্য কমে যাওয়া মানে কি? ক্রয় কমে যাওয়া। তাহলে এখানে উত্তোলন বৃদ্ধি আর ক্রয় হ্রাস। উত্তোলন বৃদ্ধি আর ক্রয় কি হবে? হ্রাস। ক্রয়টা কি বলো তো? ব্যয়। তার মানে ক্রয় নামক ব্যয়টা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। আর উত্তোলনটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, তাই না বলো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? আমরা এখানে বলতে পারি উত্তোলন, উত্তোলন বৃদ্ধি, আর কি বলতে পারি? ক্রয় হ্রাস বা ক্রয় নামক ব্যয় হ্রাস। স্যার বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে। আচ্ছা আমরা যদি বাকিতে বা ধারে পণ্য বিক্রি করি কি হবে বলো? বাকিতে বা ধারে পণ্য বিক্রি করলে কি হবে? টাকা আসবে? আমরা যদি প্রশ্ন করি টাকা আসলো নাকি টাকা গেল, আমরা কি কোনো অ্যান্সার পাবো? নো। আচ্ছা টাকা আসলো কি টাকা গেল, আমরা কোনো আনসার পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি এখানে, যেহেতু এটা অনগদ লেনদেন, সো আমি এখানে কিওয়ার্ডের প্রতি ফোকাস করবো। আমাদের কিওয়ার্ডটা কি বলো? পণ্য বিক্রয়। তো আমরা যদি পণ্য বিক্রি করি, বিক্রয় নামক আয়টা বেড়ে যাবে। টাকা পাওয়ার কথা, পেয়েছি? নো। তার মানে দেনাদার নামক সম্পদটা কী হবে? বেড়ে যাবে। তাহলে বিক্রয় নামক আয় বেড়ে যাচ্ছে, দেনাদার নামক সম্পদ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিক্রয় নামক আয় বৃদ্ধি, তাই না বলো? আর দেনাদার নামক সম্পদ বৃদ্ধি। আচ্ছা দেনাদার নামক সম্পদ বৃদ্ধি। আমরা কি বুঝতেছি স্যার পক্ষগুলো? আচ্ছা 30 কি বললো? মিজানকে 2% বার্তায় পরিশোধ করা হলো। তো মিজান, আচ্ছা মিজান কে বলো তো? ওই যে যার কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করেছিলাম। কত টাকার পণ্য ক্রয় করেছিলাম? 35,000 টাকার পণ্য। সো মিজান আমাদের কাছে কত টাকা পেত? 35,000 টাকা। তাহলে মিজান আমাদের কাছে 35,000 টাকা পায়। সো মিজান হলো আমাদের পাওনাদার, আমরা তাকে পরিশোধ করেছি, পুরো টাকাটাই পরিশোধ করেছি। কিন্তু কিভাবে পরিশোধ করেছি বলো? বাট্টায়। কিভাবে? তাহলে মিজান 35,000 পায়, আমরা তাকে কি পুরো 35,000 টাকাই দিয়েছি? নো। 2% বাট্টা বাদ দিয়ে বাকি টাকাটা আমরা দিয়েছি। তাহলে বলো তো আমরা কি বাট্টা পেলাম না দিলাম? নো, আমরা বাট্টা পেলাম। বাট্টা মানে ছাড়, আমরা ছাড় পেলাম। তাহলে এইখানে কয়টা হিসাব আছে বলো তো? 3টা। আমরা টাকা দিয়েছি, সো টাকা চলে গেছে, নগদ হ্রাস। আর টাকা দেওয়ার সময় আমরা ছাড় পেয়েছি, অর্থাৎ প্রাপ্ত বাট্টা নামক আয় বেড়ে গেছে। আর কাকে দিলাম আমরা? পাওনাদারকে, সো পাওনাদার কমে গেছে। তাহলে এখানে পাওনাদার হ্রাস পেয়েছে, দেন নগদ হ্রাস পেয়েছে, আর প্রাপ্তবাট্টা বৃদ্ধি পেয়েছে। এখানে মোট কয়টা হিসাব আছে? 3টা। তাহলে আমরা বলতে পারি এখানে নগদ নামক সম্পদ হ্রাস, তাই না বলো? আচ্ছা অ্যান্ড দেন আমরা কি বলতে পারি? প্রাপ্ত বাট্টা নামক আয় বৃদ্ধি, রাইট? আর কি বলা যেতে পারে স্যার? পাওনাদার নামক দায় হ্রাস। স্যার এটা একটা বোর্ড কোয়েশ্চেন, এটা 25 সালের লেটেস্ট কোয়েশ্চেন। আর ও তোমার ক্ষতি কিন্তু ভালোভাবে করতেছে আর তুমি হাসতেছ। ও তো কমার্সে, ও তো এগুলো পারে, ওর কাছে ডাল হয়। তুমি তো মদনের মতো নিজের মানে ক্ষতি করতেছ। কচু পারে, কচু। আমি তো কালকে থেকে আমি অঙ্ক করতে দিব, আমি আর করাবো না, এরপরে দেখবো কে কি পারো। আচ্ছা এবার ক নাম্বার কোয়েশ্চেন, অফিস সরঞ্জামের পরিমাণ নির্ণয় করো। ওকে, তো দেখো আমরা এখন ক করব। ক বললো অফিস সরঞ্জামের পরিমাণ নির্ণয়। অফিস সরঞ্জামের পরিমাণ নির্ণয়। আচ্ছা স্যার বলো তো অফিস সরঞ্জামের পরিমাণ আমরা কিভাবে পাবো? আচ্ছা আমাদের মানে স্টার্টিং টাইমে হিসাবকালের শুরুর সময় আমাদের কাছে অফিস সরঞ্জাম ছিল কত? 60,000। আমরা কি অফিস সরঞ্জাম বিক্রি করেছি নাকি নতুন করে আরো কিনেছি? নতুন করে কিনেছি। কবে কিনেছি বলো তো? এই যে 15 তারিখে ল্যাপটপ। তাহলে ওইখানে 60 আর হলো কত? 55। টোটাল যেটা হবে এটাই হলো কি বছর শেষের মানে মাস শেষের অফিস সরঞ্জামের পরিমাণ, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি বিবরণ টাকা টাকা। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি কি কম্পিউটার। আচ্ছা কম্পিউটার কত? কম্পিউটার 60,000। আর কি লিখতে পারি বলো? ল্যাপটপ ক্রয়।
ল্যাপটপ ক্রয় লিখি, সমস্যা কি? ল্যাপটপ ক্রয় কত স্যার? 55,000। এই দুটার যোগফল কত? 1,15,000। বাস এটাই হলো আমাদের অফিস সরঞ্জামের পরিমাণ। ওকে, আচ্ছা এবার আসলে আমরা খ করে ফেলি স্যার। খ কি বলছে? 2, 5, 10, 30 তারিখের লেনদেনগুলোর হিসাব খাত নির্ণয় করো। অলরেডি ডান, আমরা হিসাব খাত কিন্তু নির্ণয় করে ফেলছি, রাইট? দেখো 2 তারিখের লেনদেনে কয়টা হিসাব খাত আছে? 2টা। একটা হলো ক্রয় নামক ব্যয় বৃদ্ধি, বা আমরা বলতে পারি ক্রয় হিসাব। আরেকটা হলো কি? পাওনাদার হিসাব। 2 তারিখে কয়টা হিসাব? 2টা, ক্রয় হিসাব আর কি পাওনাদার হিসাব। 5 তারিখে সেম, কয়টা? 2টা, অগ্রিম বেতন হিসাব আর কি নগদান হিসাব। অগ্রিম বেতন হিসাব আর কি নগদান হিসাব। 10 তারিখে কয়টা? 2টা, তাই না? উত্তোলন হিসাব আর কি নগদান হিসাব, তাই না? এরপরে 30 তারিখে কয়টা হিসাব খাত আছে? 3টা। কি কি স্যার? পাওনাদার হিসাব, নগদান হিসাব, প্রাপ্তবার্তা হিসাব। ওকে, আমরা ওই যে হিসাব খাত নির্ণয় করার সময় আগে পরে করছি, বাট লেখার সময় ডেবিট যেটা সেটাকে আগে লিখতে হবে, ক্রেডিট যেটা সেটাকে পরে লিখতে হবে। এখানে কি তোমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে? তাহলে ডেবিট ক্রেডিট লেখা যাবে না। তবে ওই ডেবিট ক্রেডিটের আমরা যখন জাবেদা করি ফার্স্টে ডেবিট আইটেমগুলো লিখি, পরে কি করি? ক্রেডিট আইটেমগুলো লিখি। সো ওইভাবেই লিখতে হবে, আগে ডেবিট আইটেম পরে কি ক্রেডিট আইটেম, বাট ডেবিট ক্রেডিট কথাটা লেখা যাবে না, লিখতে হবে হিসাব খাতগুলো। ওকে, তো চলো আমরা করে ফেলি স্যার। এখন খ করব। আচ্ছা তাহলে আমরা হেডলাইনটা কি দিতে পারি? যে লেনদেনের হিসাব খাত ও হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয়, তাই না? করে ফেলো স্যার, সবাই লিখে ফেলো। লেনদেনের হিসাব খাত ও হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয়। আচ্ছা, লেনদেনের হিসাব খাত ও হিসাবের শ্রেণীবিভাগ নির্ণয়। ওকে, আচ্ছা এটা কত সাল স্যার? 2024। 2024 ইং। তো আমরা এখন হিসাব খাত নির্ণয় করব। সবার হিসাব খাত করব স্যার? নো, কার কার? আমাকে একটু হেল্প করো। ফার্স্টে জানুয়ারির 2। আচ্ছা জানুয়ারির 2 একটু খেয়াল করো স্যার। জানুয়ারির 2তে কি আছে? ক্রয় আর পাওনাদার না? আচ্ছা, ক্রয় বৃদ্ধি, ক্রয় নামক ব্যয় বেড়ে গেছে। তো ক্রয় নামক ব্যয় বাড়লে কি হবে? ক্রয় ডেবিট হবে। পাওনাদার নামক দায় কমে গেছে, বেড়ে গেছে, তো দায় বাড়লে কি হবে? ক্রেডিট। তাহলে ডেবিটে কে বসতেছে? ক্রয়। ক্রেডিটে কে বসতেছে? পাওনাদার। তার মানে আগে আমরা ক্রয় লিখবো, পরে আমরা কি লিখবো? পাওনাদার। তাহলে আমরা এখানে কি লিখতেছি? ক্রয় হিসাব। ওকে, ডেবিট ক্রেডিট লিখবো না, আর কি লিখবো? পাওনাদার হিসাব। স্যার কেউ যদি প্রদেয় হিসাব লিখো তাহলে আরো ভালো, হ্যাঁ, বাট আমি তোমাদের বোঝানোর জন্য পাওনাদারই লিখতেছি। না, কাটবে না। আচ্ছা এখানে টাকা কত বলো তো? 35,000 টাকা। ওকে, প্লিজ আমাকে হেল্প করো। এখন বলো এই যে ক্রয় হিসাব, এটা কোন ধরনের হিসাব? আমি এখানে লিখিয়ে দিছি কি কোন ধরনের? ব্যয়বাচক। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যয়বাচক, তাই না? হ্যাঁ, আর পাওনাদারটা কি স্যার? দায়বাচক, রাইট? তাহলে আমরা এখানে লিখে দিই দায়বাচক। হলো? শেষ, 2 শেষ। ওকে, এবার আমরা জানুয়ারির কয় নাম্বারটা করব? 5। আচ্ছা জানুয়ারির 5 একটু দেখো। জানুয়ারির 5 এখানে কয়টা হিসাব আছে বলো তো? নো, 2টা। কয়টা? আচ্ছা, নগদ নামক সম্পদ হ্রাস পাইছে। আচ্ছা নগদ তো সম্পদ, এটা হ্রাস পেলে সম্পদ বাড়লে ডেবিট, কমলে কি ক্রেডিট। তাহলে নগদ কোথায় যাবে? ক্রেডিটে। আচ্ছা, অগ্রিম বেতনটা কি? সম্পদ। অগ্রিম বেতন নামক সম্পদ বেড়ে গেছে, সম্পদ বাড়লে কি? ডেবিট। তাহলে আগে আমরা ডেবিট লিখবো, অর্থাৎ অগ্রিম বেতন, পরে আমরা কি লিখবো? নগদান। তাহলে আমরা এখানে লিখলাম অগ্রিম বেতন। অগ্রিম বেতন কত টাকা স্যার? 15,000। এরপরে আমরা কি লিখলাম? নগদান হিসাব। ওকে স্যার, 15,000 টাকা তো সেম না স্যার? তোমরা বলো তো অগ্রিম বেতন এটা কোন ধরনের হিসাব? আমরা লিখে রাখছি সম্পদবাচক, রাইট? সম্পদবাচক। আচ্ছা, নগদান এটা কোন ধরনের হিসাব? সেম, এটাও সম্পদবাচক। জি, বাচক লিখতে হবে। আচ্ছা লিখবা এখন। এরপরে আচ্ছা কারো যদি লিখতে ভালো না লাগে লিখো না।
ওকে ঠিক আছে 10। এই স্যার দেখো প্লিজ, জানুয়ারির 10 কি বলছে দেখো, আয়কর প্রদান করা হয়েছে না, এখানে কয়টা হিসাব জড়িত? দুইটা। একটা কি নগদ নামক সম্পদ হ্রাস, তাহলে এটা অবশ্যই নগদান হিসাবটা কোথায় যাবে? ক্রেডিট। নগদ হ্রাস পাইছে, সো নগদ কোথায় যাবে? ক্রেডিটে। উত্তোলন বাড়ছে, উত্তোলন বাড়লে উত্তোলন কি হয়? ডেবিট। তাহলে আগে উত্তোলন, তারপরে কি হবে? নগদ। তাহলে আমরা এখানে উত্তোলন হিসাব লিখব, আর কি লিখব? নগদান হিসাব, তাই না বলো? আচ্ছা কত টাকা? এখানে জানুয়ারির 10 তারিখেরটা আমরা করতেছিলাম, তো আয়কর প্রদান করা হলো কত? 5,000, রাইট? তো এখানে দুইটা পক্ষ আছে, টাকা চলে গেছে, নগদ নামক সম্পদ কমে গেছে, সো নগদ ক্রেডিট। আর আয়করটা মালিকের ব্যক্তিগত খরচ, তাই উত্তোলন বেড়ে গেছে, উত্তোলন ডেবিট। তাহলে উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। কত টাকা? 5,000। আচ্ছা 5,000 লিখলাম আমরা। এখন তোমরাই বলো, এই যে উত্তোলন, এটাকে আমরা কি বলবো স্যার? মালিকানা সত্যবাচক, রাইট? মালিকানা সত্যবাচক হিসাব। আর নগদানটা হলো সম্পদবাচক হিসাব। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 30 কি বললো? মিজানকে 2% বার্তায় পরিশোধ করা হয়েছে, রাইট? তো মিজান পেতো 35,000, আমরা ওকে 2% কম দিয়েছি। তো যেটা আমরা কম দিয়েছি সেটা আমরা কি ছাড় পেয়েছি, সো এটা প্রাপ্ত বার্তা, এটা আয়, এটা ক্রেডিট। আর টাকা চলে গেছে, সম্পদ কমে গেছে, সো নগদটাও কি হয়ে যাবে? ক্রেডিট। আর পাওনাদার কমে গেছে, মিজান নামক পাওনাদার, সো পাওনাদার কি? ডেবিট। তাহলে কয়টা পক্ষ পেলাম? 3টা। নগদ নামক সম্পদ কমে গেছে, তাই নগদ ক্রেডিট। প্রাপ্তবার্তা নামক আয় বেড়ে গেছে, সো প্রাপ্তবার্তা নামক আয়টাও ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট হয়। আর পাওনাদার নামক দায় কমে গেছে, সো পাওনাদার কি হবে স্যার? ডেবিট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? জানুয়ারির কয় তারিখ এটা? 30। সো আমরা কি লিখব? পাওনাদার হিসাব ডেবিট, কত স্যার? 35,000, তাই না? এরপর কি লিখব? নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা নগদান হিসাব ক্রেডিট, ওকে। আর প্রাপ্ত বার্তা ক্রেডিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট, রাইট? আচ্ছা এখন দেখো আমরা কয় পার্সেন্ট ছাড় পেয়েছি বলো তো? 2%। তাহলে 35,000 টাকাকে তুমি যদি 2% দিয়ে গুণ দাও, তুমি কিন্তু বার্তাটা পেয়ে যাচ্ছ, তাই না? আচ্ছা একটু ক্যালকুলেটরটা দাও প্লিজ। আচ্ছা 35,000-এর 2% হবে কত? 700 টাকা, ওকে। তাহলে এখানে কত হয়? 34,300 টাকা। একটু ক্রস চেক করে নাও। আমি জানি আমি অনেক ইন্টেলিজেন্ট, এটা হয়েছে। আচ্ছা কাশিটা সে দিয়ে লাভ নাই, ক্যালকুলেট করে দেখো মিলবে। মিলছে না বলো? মিলে নাই? আচ্ছা তো পাওনাদারটা কি বলো? দায়বাচক হিসাব, ওকে। আর হলো নগদ হলো সম্পত্তিবাচক হিসাব, প্রাপ্তবার্তা হলো আয়বাচক হিসাব। হয় না স্যার? 35,000-এর 2% কত? 700। তাহলে এখানে হবে 34,300, ওকে। মিলছে ক্যালকুলেশন? আল্লাহ আমারে জান্নাত উঠে না, আল্লাহ এদের সাথে থাইকা লাভ নেই। ওকে ওকে করছো? ওইটা মানে আমরা যখন জাবেদা করি না, কিছু হলো সরল জাবেদা, কিছু হলো ওইটাকে মিশ্র জাবেদা বলে। মানে যদি একাধিক হিসাব চলে আসে, ধরো একটা লেনদেন থেকে তোমার জাস্ট 2টা হিসাব আসছে, ডেবিট ক্রেডিট, একটা হিসাব, এটাকে আমরা সরল জাবেদা বলতে পারি। আর যদি দেখা গেছে মানে একটা লেনদেন থেকে একাধিক ডেবিট একাধিক ক্রেডিট চলে আসে, ওইটাকে আমরা মিশ্র জাবেদা বলতে পারি, ওকে। আমরা তো জাবেদাই করতেছি না, আমরা জাস্ট হিসাবের পক্ষগুলো বের করতেছি। আর এটারই যদি তুমি ডেবিট ক্রেডিট লাগাই দাও, সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, তাহলে এটা জাবেদা হয়ে যাবে। হ্যাঁ, ওই জাবেদা মানে ডেবিট ক্রেডিট নির্ণয় করা। আচ্ছা এটা আমি পরে করতেছি। স্যার তোমরা কি এটা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ওকে স্যার, এনি ডাউট? কোনো প্রবলেম? নো, অনেক ইজি, রাইট? এগুলো আমরা খুব ভালো করেই পারি, 9-10-এ শিখে ফেলছি। ওকে, এর জন্য আমার আসলে ইন্টারের বাচ্চাদের এই অধ্যায়টা পড়াইতে খুবই উইয়ার্ড লাগে, তারপরে কিছু করার নাই। করাবো ভাই, করাবো, ডোন্ট ওয়ারি। আমরা নেক্সট ক্লাসে সেকেন্ড চ্যাপ্টার ধরবো। আচ্ছা এবার আমরা গ করি। এই স্যার প্লিজ শোনো, আমরা এখন কি করব? গ।
তো আমরা তো এখানে হিসাবে শ্রেণী বিভাগ নির্ণয় করলাম, এবার আমরা ইকুয়েশনের উপর কি করব, লেনদেনগুলোর প্রভাব দেখাবো। ওকে, তো আমি এটা মুছে দিব, সবাই কি তুলেছো? আচ্ছা, তারপরে কেউ চাইলে একটা ছবি তুলে রাখতে পারো আইফোন। আচ্ছা, আমি আমি এটা আমাদের 5 মিনিটও লাগবে না। আমরা এখন কি করব বলো তো? এই প্লিজ, হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব বিশ্লেষণ করব। ওকে, আচ্ছা আমরা লিখি হিসাব সমীকরণের ওপর লেনদেন সমূহের প্রভাব বিশ্লেষণ। ওকে, আচ্ছা, তো আমরা হিসাব সমীকরণের উপর যদি লেনদেনের প্রভাব বিশ্লেষণ করতে চাই, ফার্স্টে বলো তো যে ছকটা আমরা আঁকবো, ওই ছকের মধ্যে কে কে থাকবে? এ, এল, ওই। তো ওই মানে তো মূলধন, এটা নিয়ে তো আর কোনো প্যারা নাই, আছে? এখন এ এখানে কি কি নামে ঘর হবে, এল কি কি নামে ঘর হবে আমরা জানি? আচ্ছা, তাহলে 1 তারিখে বলো তো। ইয়েস স্যার, দেখো। আচ্ছা, এই প্লিজ, আমরা তো আর সবাইকে নিয়ে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো না। 1 তারিখ, আচ্ছা 1 তারিখে কি কি সম্পদ আছে বলো? ঘর হবে নাকি হবে না? কোথায়? সম্পদে। আর কি আছে? অফিস সরঞ্জাম। কোথায়? সম্পদে। নগদে কেন হবে? সম্পদে হবে। আচ্ছা, তাহলে সম্পদের দিকে নগদ নামে ঘর হবে, অফিস সরঞ্জাম নামে ঘর হবে। আচ্ছা, ব্যাংক। আচ্ছা, ব্যাংক, হ্যাঁ, ব্যাংক ঋণ নিয়েছি না, ব্যাংক ঋণ নিলে আমার ব্যাংকে টাকা বাড়বে, সো সম্পদে ব্যাংকের ঘরে মানে ব্যাংক নামে ঘর হবে। আবার দায়ের দিকে ব্যাংক ঋণ নামেও ঘর হবে, মানে এই টাকাটা দুই দিকেই যাবে, সম্পদেও যাবে দায়েও যাবে। সম্পদে যাবে কি নামে? ব্যাংক নামে। আর দায়ে যাবে ব্যাংক ঋণ নামে। ঠিক আছে? আচ্ছা, আর কি থাকবে? মূলধন। ওই যে বিজনেস স্টার্টিং ডেতে কি থাকবে? মূলধন থাকবে। 1 গেল, 2। আচ্ছা, 2তে কি আছে? ক্রয় নামক ব্যয় বাড়ছে, সো ব্যয়ের জন্য কি আমরা ঘর রাখবো? না, তাহলে ক্রয় নামে কোনো ঘর হবে না। আর পাওনাদার নামক দায় বেড়ে গেছে, সো পাওনাদার নামক ঘর হবে। কোথায় হবে? দায়ে পাওনাদার নামে ঘর হবে। আমরা কি বুঝলাম স্যার? ওকে, 15। আচ্ছা, 15তে কি হলো বলো? নগদ নামক সম্পদ কমে গেছে, তো নগদ নামে ঘর কি আছে না? তার নতুন আর ঘর হবে না। আর অফিস সরঞ্জাম নামক সম্পদ বেড়ে গেছে, অফিস সরঞ্জাম নামক সম্পদও কি আছে, তাহলে নতুন করে কোনো ঘর হবে না। এরপরে 15-র পর কত? 20। আচ্ছা, মালিক পণ্য উত্তোলন করছে, সো উত্তোলন বেড়ে গেছে। আচ্ছা, উত্তোলন নামে কি কোনো ঘর হয়? না, উত্তোলন কি হয়? মূলধন থেকে বাদ যায়, সো উত্তোলনের জন্য কোনো ঘর হবে না। আর কি হলো? ক্রয় নামক ব্যয়টা কমে গেছে, তো ক্রয় একটা ব্যয়, এটার জন্য ঘর হবে না। এরপরে হলো গিয়ে 25। আচ্ছা, আমরা যদি বাকিতে পণ্য বিক্রি করি তাহলে বিক্রয় নামক আয় বেড়ে যাচ্ছে, তো বিক্রয় নামক আয়ের জন্য কোনো ঘর হবে বলো? না, হবে না। আর কি? দেনাদার নামক সম্পদ বেড়ে যাচ্ছে, তো দেনাদার একটা সম্পদ, তো সম্পদের দিকে দেনাদার নামে ঘর হবে নাকি হবে না? হবে। আচ্ছা, অ্যান্ড লাস্ট ওয়ান 30। আচ্ছা, 30 তারিখে কি হচ্ছে? নগদ নামক সম্পদ কমে যাচ্ছে, তো এই যে নগদ নামক সম্পদ কমে গেল, তো নগদের জন্য তো অলরেডি ঘর আছে, নতুন কোনো ঘর হবে না। আচ্ছা, প্রাপ্তবার্তা নামক আয় বেড়ে যাচ্ছে, প্রাপ্তবার্তা তো আয়, এটার জন্য কোনো ঘর হবে না। আর পাওনাদার নামক দায় কমে যাচ্ছে, দায়ের পাওনাদার নামে অলরেডি ঘর আছে। তাহলে দেখো, আমরা কিন্তু বুঝে গেলাম অ্যাসেটের দিকে কয়টা ঘর হবে? 1, 2, 3, 4। তাহলে অ্যাসেটের দিকে কয়টা ঘর? 4টা। দায়ের দিকে কয়টা? 2টা। আরেকটা কি? মূলধন। তাহলে টোটাল ঘর কয়টা? 7টা। কয়টা? অ্যাসেট 4টা, লায়াবিলিটি কয়টা? 2টা, আর মূলধন 1টা। ওকে, এবার আমরা তাহলে ঘরগুলো সাজাই। স্যার, আমি কি এগুলো এখানে একটু মুছে দিব? আচ্ছা স্যার, এটা হলো কি? তারিখ। আর এটা কি স্যার? মন্তব্য। এটা হলো কি? মূলধন। এটা একটা ছোট ঘর, আর 4টা ঘর হবে এখানে, তাই না? আর এখানে হবে কয়টা? 2টা। হ্যাঁ, হবে, চেষ্টা করব। আচ্ছা, এটা হলো তারিখ, তোমরা খাতাটাকে রোটেট করে নাও। আর এটা হলো মন্তব্য। ওকে, আমরা এখানে কি লিখতে পারি? এ ইকুয়াল এল প্লাস ও ই, এখানে হলো মূলধন, রাইট? আচ্ছা, দায়ের দিকে কয়টা ঘর হবে? 2টা, তাই না বলো? একটা হলো কি? ব্যাংক ঋণ, আরেকটা কি স্যার? পাওনাদার হিসাব। হ্যাঁ,
বা আমরা জাস্ট পাওনাদার লিখলেই হবে, হিসাব লেখার দরকার নেই। আচ্ছা, সম্পদের দিকে কয়টা ঘর হবে বলো তো? 4টা। 1 2 3 4টা ঘর হবে, তাই না বলো? আচ্ছা, প্রথম ঘরটার নাম কি? নগদ। এর পরেরটা কি? অফিস সরঞ্জাম। আচ্ছা, নগদ, অফিস সরঞ্জাম। এর পরের ঘরটার নাম কি? ব্যাংক। এর পরের ঘরের নাম কি? দেনাদার। বুঝলাম স্যার? এই হলো আমাদের ছক। তাহলে 1 তারিখে, আচ্ছা আমরা জানি বাড়লে কি হয়? যোগ, আর কমলে কি হয়? বিয়োগ, তাই না? বাড়লে যোগ হবে আর কমলে কি হবে? বিয়োগ। তো আমরা যখন বিজনেস স্টার্ট করি, যা কিছু নিয়ে বিজনেস স্টার্ট করি সবই কি? বাড়ে। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি মানে নগদ টাকা বাড়ছে, নগদের ঘরে কি? যোগ, তাই না বলো? অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা স্টার্ট করছি মানে কি? অফিস সরঞ্জাম বাড়ছে, অফিস সরঞ্জামের ঘরে কি হবে? যোগ। মূলধন বাড়ছে, মূলধনের ঘরে কি হবে? যোগ। এরকম না বিষয়টা? তাহলে আমরা নগদ নিয়ে ব্যবসা শুরু করছি, এটা কত তারিখ? 2024 ইং, ওকে, জানুয়ারির 1 তারিখ। ওকে, তাহলে এখন বলো তো আমরা নগদ কত টাকা নিয়ে স্টার্ট করছি? 70,000। আমি এভাবে একটু বাঁকা করে লিখি, হ্যাঁ। এরপরে কম্পিউটার, এটা হলো অফিস সরঞ্জাম, কত স্যার? 60,000। এরপরে হলো ব্যাংক, ব্যাংক কত স্যার? 50,000। ওকে, অ্যান্ড দেন ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কত? 50,000। মূলধন কত? ডিফারেন্স করো। তাহলে এখানে 70,000 আর 60,000 কত হয়? 1,30,000, 50, 1,80,000। 1,80,000 থেকে আমরা যদি 50 বাদ দিই তাহলে কত হবে? 1,30,000। কত হবে স্যার? ও সরি, টেস্ট করলাম মনোযোগ দিচ্ছ কিনা। 1,30,000। ওকে, তাহলে এটা ডট, এটা হবে কি? ইকুয়াল, এটা ডট, এখানে কি হবে? প্লাস। বসানো হয়েছে? এটা কি কঠিন কিছু? নো। আচ্ছা, অনেকে বারবার উদ্বৃত্ত নির্ণয় করে, আমরা এই কাজ করব না, বারবার উদ্বৃত্ত নির্ণয় করে টাইম ওয়েস্টিং মেথড। ওকে, আচ্ছা এরপরে আসো জানুয়ারির 2। জানুয়ারির 2, যেহেতু আমার যথেষ্ট স্পেস আছে আমি স্পেস ইউজ করেই করতেছি, তোমরাও একটু ফাঁকা ফাঁকা করেই লিখো, হ্যাঁ। আর এই যে যেমন জানুয়ারির 1, পুরো লাইনটা যেন সমান হয়, হ্যাঁ, এখানে কোনো মন্তব্যের দরকার নেই। আচ্ছা, কখন আমরা মন্তব্য দিব এটা আমি পরে দেখাচ্ছি। তো জানুয়ারির 2 তারিখে কি বলছে? যে মিজানের নিকট থেকে পণ্য ক্রয় করছে। তাহলে বলো তো, এই যে পণ্য ক্রয় করার কারণে আমার ক্রয় নামক ব্যয়টা বেড়ে গেছে, আর আমরা জানি ব্যয়ের জন্য আলাদা কোনো ঘর নাই। ব্যয় বাড়লে কি হয়? মূলধন থেকে মাইনাস হয়ে যায়। তাহলে এই যে ক্রয় নামক ব্যয়টা বাড়লো 30,000 টাকা, এই 30,000 টাকা আমরা কি করব? মূলধন থেকে মাইনাস করব। আর পাওনাদার নামক দায় বেড়ে গেল, সো পাওনাদারের সাথে আমরা কি করব? যোগ করব। তাহলে জানুয়ারির 2 তারিখে কি ঘটতেছে বলো? পাওনাদার বেড়ে যাচ্ছে, সো পাওনাদারের ঘরে আমরা যোগ করব। কত টাকা স্যার? 35,000 টাকা। আর কি হয়ে গেল? ব্যয় বেড়ে গেল, ব্যয় বেড়ে যাওয়ার কারণে আমরা মূলধন থেকে মাইনাস করব। কত টাকা? 35,000 টাকা। ওকে, তাহলে জানুয়ারির 2 তারিখে তোমার কি হলো? পাওনাদারের সাথে যোগ হলো আর মূলধন থেকে মাইনাস হলো। ওকে, আচ্ছা মন্তব্য আমি পরে দেখাচ্ছি কিভাবে দিতে হয়। এরপরে আসো জানুয়ারির কয় তারিখ? 15। আচ্ছা, জানুয়ারির 15 তারিখ। তো জানুয়ারির 15 তারিখে কি ঘটছে? যে আমরা অফিসের জন্য ল্যাপটপ ক্রয় করেছি, সো নগদ নামক সম্পদটা কমে গেছে, নগদ থেকে কি হবে? মাইনাস হবে। আর কি হলো বলো তো? অফিস সরঞ্জাম নামক সম্পদটা বেড়ে গেছে, সো অফিস সরঞ্জামের সাথে কি হবে? যোগ হবে। তাহলে আমরা নগদ নামক সম্পদ কমে যাওয়ার কারণে জানুয়ারির 15 তারিখে নগদ থেকে আমরা মাইনাস করে দিব কত টাকা স্যার? 55,000 টাকা। তাহলে এই যে 55,000 টাকা, এটা নগদ থেকে মাইনাস হলো। আর অফিস সরঞ্জাম বেড়ে গেছে, তাই না? সো অফিস সরঞ্জামের সাথে 55,000 টাকা কি হবে? যোগ হবে। আর বাকি ঘরগুলা ডট ডট। ওকে, আচ্ছা এখানে প্লাস চিহ্ন হবে। স্যার এই যে ইকুয়ালের প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা লাইনের সোজা ইকুয়াল চিহ্ন দিতে হবে, প্লাসের প্রত্যেকটা লাইনের সোজা প্লাস চিহ্নটা দিতে হবে। ওকে, আচ্ছা এবার আসো জানুয়ারির কত? 20। ওকে, জানুয়ারির 20 তারিখে কি ঘটলো? আচ্ছা, জানুয়ারির 20 তারিখে মালিক পণ্য উত্তোলন করছে। দেখো এখানে একটা ঝামেলা আছে, হ্যাঁ, এটার ইফেক্টটা অনেক মজার। কীরকম? খেয়াল করো যে মালিক পণ্য উত্তোলন করার কারণে এখানে কয়টা পক্ষ আছে বলো? এই যে মালিক যে পণ্য উত্তোলন করলো, এখানে কয়টা হিসাব আছে? 2টা।
আচ্ছা, মালিক পণ্য উত্তোলন করার কারণে উত্তোলন বেড়ে গেছে। কি হয়েছে স্যার? উত্তোলন বেড়ে গেছে। আর উত্তোলন বাড়লে কি হয়? দেখো এখানে কিন্তু উত্তোলন বৃদ্ধি পেয়েছে, রাইট? উত্তোলন বৃদ্ধি। আর কি উত্তোলন করছে? পণ্য। পণ্য উত্তোলন করলে কি হয়? পণ্য কমে যায়। পণ্য কমে যাওয়া মানে কি? ক্রয় হ্রাস। পণ্য কমে যাওয়া মানে কি? ক্রয় হ্রাস। তাহলে উত্তোলন যদি বাড়ে তাহলে অবশ্যই মূলধন কমে যাবে। সো উত্তোলন বৃদ্ধিটাকে আমরা কি করব? মূলধন থেকে মাইনাস করে দেব। তাহলে দেখো জানুয়ারির 30 তারিখে ওই যে উত্তোলন বৃদ্ধি পেল 3000 টাকা, এই 3000 টাকা আমরা কি করব? মূলধন থেকে মাইনাস করে দেব। এবার আসো, আর কি ঘটলো? ক্রয় হ্রাস পেল। তো ক্রয়টা কি বলো তো? ব্যয় না? তো ব্যয় বাড়লে কি হয়? মূলধন কমে যায়। আর ব্যয় কমলে কি হবে? মূলধন বেড়ে যাবে। তাহলে ক্রয় নামক ব্যয়টা হ্রাস পাইছে। ক্রয় নামক ব্যয় হ্রাস পাওয়ার কারণে মূলধনটা কি হবে? বেড়ে যাবে। সো আমরা মূলধনের ঘরে কি করব? 3000 টাকা যোগ করে দিব। তার মানে একবার আমি মূলধন থেকে 3000 মাইনাস করলাম, আরেকবার আমি মূলধনের সাথে 3000 টাকা প্লাস করলাম। ওকে? আর বাকি সব ঘর কি হয়ে গেল? ডট ডট হয়ে গেল। বুঝতে পেরেছি? ওকে, মানে ইফেক্টটা মজার না? যে একবার আমি মূলধনকে কমাচ্ছি, আবার আমি মূলধনকে কি করতেছি? বাড়াচ্ছি। উত্তোলন বাড়ার কারণে মূলধন কমিয়ে দিলাম, ব্যয় কমে যাওয়ার কারণে মূলধনকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসো, এটা 20-25 কি বলছে? জানুয়ারির 25। আচ্ছা, জানুয়ারির 25 বললো বাকিতে পণ্য বিক্রয় 30,000 টাকা। তো আমরা যদি বাকিতে বা ধারে পণ্য বিক্রি করি তাহলে কি হবে? বিক্রয় নামক আয়টা বেড়ে যাবে। আয় বাড়লে কি হয়? মূলধন বেড়ে যায়। সো আমরা মূলধনের ঘরে যোগ করে দিচ্ছি কয় টাকা? 30,000 টাকা। আর কি হলো? দেনাদার বেড়ে গেল। দেনাদার নামক সম্পদটা বেড়ে গেল। সো দেনাদারের ঘরে কি হবে? যোগ হবে। কত টাকা যোগ হবে? 30,000 টাকা। আমরা দেনাদারের ঘরে কি করে দিলাম? যোগ করে দিলাম। ওকে স্যার? যে যে এবার আর কারো জায়গায় ঢুকাই নেই, নিজের জায়গাতে আমি রাখছি। ঠিক আছে? একটু এলোমেলো হইতেছে, ব্যাপার না, আমরাই তো। ওকে, আচ্ছা, জানু 25 শেষ, এবার আমরা জানু 30-এ আসছি। ওকে, এখানে কি বললো? মিজানকে 2% বার্তায় পরিশোধ করা হলো। তো আমরা যদি মিজানকে পরিশোধ করি, তো মিজানকে পরিশোধ করার কারণে কি হলো বলো? নগদ নামক সম্পদটা কমে গেছে। তাহলে নগদ থেকে কি হবে? মাইনাস হবে। কত টাকা? 35,000-এর পুরোটা? নো, আমরা ওই যে ক্ষতে করেছিলাম নগদ কত কমছিল বলো তো? কত? 700? 34,300 কমেছিল। কারণ মিজান আমাদের কাছে কত টাকা পায়? 35,000। আচ্ছা, আমরা যদি মিজানকে পরিশোধ করি তার মানে আমার পাওনাদার পুরো 35 কমে গেছে। তাহলে আমরা পাওনাদার থেকে 35,000 মাইনাস করে দিব। দেখো, পাওনাদার থেকে মাইনাস হবে কত? 35। কিন্তু পুরো 35,000 টাকা কি আমার কাছ থেকে গেছে? না। কত গেছে? আমরা তো 2% বারটা পেয়েছি, তাহলে বারটা বাদ দিয়ে আমাদের কাছ থেকে গেছে কত? 34,300। কত? 34,300। তাহলে আমরা নগদ থেকে মাইনাস করব কত? 34,300। ওকে, আর কি হলো? আমরা বারটা পেয়েছি কয় টাকা? 700 টাকা। এই যে বারটা পেয়েছি, এটা আমাদের জন্য কি স্যার? আয়। আয় হলে কি হয়? মূলধনের সাথে যোগ হয়। সো আমরা মূলধনের ঘরে যোগ করে দিলাম। কত টাকা যোগ করে দিলাম? 700। এটা ডট 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 ইকুয়াল ডট, এটা কি হবে? প্লাস। ওকে, আচ্ছা, এবার আসো আমরা কি করব? যোগ বিয়োগ করব, তাই না? আমাকে একটা ক্যালকুলেটর দাও প্লিজ। আচ্ছা, তাহলে আমরা একদম সোজা সোজা যোগ বিয়োগ করব। এখানে কত স্যার? 70,000 মাইনাস 55,000 মাইনাস 34,300। ওকে, তাহলে কত হয়? মাইনাস 19,300। এটা নেগেটিভ হচ্ছে 19,300, বাট এটা কি নেগেটিভ আকারে আসছে? আচ্ছা, নেগেটিভ আসলে তো আর কিছু করার নেই, নেগেটিভই লিখতে হবে। আচ্ছা, এরপরে আসো, এখানে কত? 60,000 প্লাস 55,000, তাহলে কত হয়? 1,15,000। এটা কিন্তু আবার পজিটিভ আকারে আসছে, 1,15,000। ওকে, আচ্ছা, এইখানে ব্যাংক কত? 50,000, এটা জাস্ট 50,000ই হবে। ওকে স্যার, এরপরে দেনাদার কত? 30,000, এটা ডিরেক্ট 30,000ই হবে। আচ্ছা, এবার এখানে ইকুয়াল আছে, আমরা ইকুয়াল দিলাম। এখানে কত? 50,000, আমরা 50,000ই লিখলাম।
আচ্ছা এখানে 35 থেকে 35 মাইনাস কিছুই থাকে না, ডট প্লাস এখানে আমরা দেখি ফার্স্টে কত 1,30,000, এইখান থেকে লেস হবে 35,000, এখান থেকে লেস হবে 3,000, অ্যাড হবে 3,000, অ্যাড হবে 30,000, অ্যাড হবে 700, তাহলে কত হচ্ছে 1,25,700। ওকে ঠিক আছে স্যার, আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। ওকে এটা নেগেটিভ আকারে আসে। ওকে আচ্ছা এখন আমরা কি করব বলো তো, সবগুলো সম্পদকে যোগ করব, বাট এটা যেহেতু নেগেটিভ আকারে আছে এটাকে যোগ করব না, এটাকে বিয়োগ করব। তাহলে -19,300 প্লাস 1,15,000 প্লাস 50,000 প্লাস 30,000, ওকে ইকুয়াল কত হয় 1,75,700। এটা ক্লোজ করে দিলাম, এখানে ইকুয়াল চিহ্ন, আর দায় এবং মূলধনকে আমরা যোগ করব। 1,25,700 প্লাস 50,000 ইকুয়াল 1,75,700। দেখছো আমাদের মোট সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব ইকুয়াল হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখানে যদি আমি ছেড়ে দিই হয়তো টিচার 1 মার্কস কেটে দিবে, হইতে পারে। কেন? বিকজ আমরা মন্তব্যটা এখনো লিখি নাই। ওকে স্যার, মন্তব্যটা সবার জন্য করা যাবে না, আমরা মন্তব্য করব শুধুমাত্র মূলধনের জন্য। কার জন্য? মূলধনের সাথে যদি কেউ যোগ হয় বা মূলধন থেকে যদি কেউ বিয়োগ হয়, শুধুমাত্র তখন আমরা মন্তব্যটা করব। ওকে তো স্যার দেখো তো, এই যে এখানে মূলধন মাইনাস হয়েছে কত, মূলধন থেকে 35,000, মন্তব্য করতে হবে না? ইয়েস। কি মন্তব্য করবে? এই যে 35,000 যে মাইনাস হলো, কেন মাইনাস হলো বলো তো? হ্যাঁ, এটা হলো ক্রয় হিসাব। এটা কি স্যার? ক্রয় হিসাব। ওকে এখানে মন্তব্য বলতে এই যে তুমি যে 35,000 টাকা মাইনাস করলে, এটা কি, কাকে মাইনাস করছো? ক্রয়কে মাইনাস করছো, জাস্ট এটা লিখে দিলেই হলো। দেখো এখানে কি মন্তব্য মানে জানুয়ারির 15 তারিখে মূলধনের সাথে কোনো যোগ বিয়োগ হয়েছে বা মূলধনের উপর কোনো প্রভাব পড়ছে? নো। সো এখানে কোনো মন্তব্য দেওয়া যাবে না। জানুয়ারির 20 ফার্স্টে 3,000 টাকা মাইনাস হয়েছে, কেন? এটা উত্তোলন, তাহলে আমরা এখানে লিখতে পারি কি উত্তোলন, উত্তোলন হিসাব। মন্তব্যের ঘরে কি লিখলাম? উত্তোলনের উত্তোলন হিসাব। এই যে 3,000 টাকা, এটা এটা কি? এটা ক্রয় হিসাব। এটা কি স্যার? এটা হলো ক্রয় হিসাব। ওকে হ্যাঁ, এরপর জানুয়ারির 25 তারিখে 30,000 টাকা প্লাস হয়েছে, কেন? এই 30,000 কি? বিক্রয় হিসাব। কি স্যার? বিক্রয় হিসাব। ওকে জানুয়ারির 30 তারিখে 700 টাকা প্লাস হয়েছে, কেন? এই 700 কি? প্রাপ্ত বার্তা। কি স্যার? প্রাপ্ত বার্তা হিসাব। বাস হয়ে গেল, মন্তব্য শেষ। তাহলে মন্তব্য কি আমরা সবার জন্য দিব? না। কার জন্য দিব বলো তো? শুধুমাত্র মূলধনের সাথে যারা যোগ হচ্ছে বা মূলধন থেকে যারা বিয়োগ হচ্ছে তাদের জন্যই আমরা মন্তব্য করব। ওকে তো স্যার আমরা এখানে যারা আছি সবাইকে বুঝতে পারলাম? এটা কি অনেক কঠিন কিছু ছিল না? তো মেইন বিষয়টা কি? মেইন বিষয় হলো প্রত্যেকটা লেনদেন পড়ে পড়ে তোমাকে লেনদেনের সাথে জড়িত বা সংশ্লিষ্ট পক্ষগুলা, হিসাবের পক্ষগুলাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে ফার্স্ট আমরা ম্যাথটা অ্যানালাইসিস করি অ্যান্ড দেন আমরা সলভ করি। তোমরা যারা যারা করছো তারা একটু মানে ক্রস চেক করে নিও হয়েছে কিনা, আর যারা পারো নাই টেনশন নেওয়ার কিছু নেই, আমি বুঝিয়ে দিচ্ছি এখন। ওকে স্যার দেখো এটা কি বলছে, জনাব ফাহাদ 2023 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,30,000 টাকা এবং 80,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। ধরো আমরাই হচ্ছে জনাব ফাহাদ, আমরাই ফাহাদ। ওকে তো আমরা বিজনেস স্টার্ট করলাম কি নিয়ে বলো তো? নগদ 1,30,000 টাকা নিয়ে। এটা কি আমার প্রারম্ভিক সম্পদ, রাইট? আর কি নিয়ে? 80,000 টাকার যন্ত্রপাতি নিয়ে, এটাও কি আমার প্রারম্ভিক সম্পদ। তাহলে নগদ এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসা স্টার্ট করছে। তাহলে বলো আমার প্রারম্ভিক সম্পদ কয়টা? 2টা। দায় আছে? নাই। তো মূলধন আছে, রাইট? তাহলে প্রারম্ভিক সম্পদ কি? নগদ আর কি? যন্ত্রপাতি, আর কি আছে? প্রারম্ভিক মূলধন আছে। এই তো এই 2টা সম্পদের যোগফলটাই প্রারম্ভিক মূলধন। ওকে এরপরে দেখো কি বললো, জানুয়ারির 2 তারিখ 3 মাসের ভাড়া বাবদ 9,000 টাকা পরিশোধ করা হয়। আচ্ছা আমরা ভাড়া পরিশোধ করেছি কয় মাসের? এখন বলো তো, এই যে আমরা 3 মাসের অঙ্ক করতেছি নাকি জানুয়ারি মাসের অঙ্ক করতেছে?
আমরা ম্যাথটা করতেছি জানুয়ারি মাসের, বাট ভাড়া দিয়ে দিছি কয় মাস? 3 মাস। ওকে, তো 3 মাসের ভাড়া দেওয়ার কারণে আমাদের কাছ থেকে কি চলে গেল? নগদ টাকা চলে গেছে। তার মানে নগদ হ্রাস, নগদ নামক সম্পদ হ্রাস, একটা পক্ষ পেলাম। কেন হ্রাস পেল নগদ টাকা? ভাড়া দেওয়ার কারণে না অগ্রিম ভাড়া দেওয়ার কারণে? এখন ভাড়া তো ব্যয়, অগ্রিম ভাড়া কি ব্যয় নাকি অগ্রিম ব্যয়? অগ্রিম ব্যয়কে কি আমরা ব্যয় বলি নাকি সম্পদ বলি? তাহলে বলো, আমরা দুইটা পক্ষ পেলাম। কি কি পেলাম? এক, নগদ নামক সম্পদ হ্রাস পেল। দুই, অগ্রিম ভাড়া নামক সম্পদ বৃদ্ধি পেল। ওকে স্যার, তাহলে আমরা এখানে দুইটা পক্ষ পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, দুইটা পক্ষ পাচ্ছে, একটা কি নগদ হ্রাস, আরেকটা কি অগ্রিম ভাড়া নামক সম্পদটা বৃদ্ধি। ওকে, আমি এটা লিখে দিই মানে যেন ম্যাথ করার সময় তোমাদের ইজি হয়। শোনো, এই প্রথম অধ্যায়ের ম্যাথগুলো যদি তুমি সলভ করতে চাও, কি চাইছে না চাইছে এটা পরের কথা। ফার্স্ট কাজই হইলো তুমি লেনদেনগুলো পড়বা এবং পক্ষগুলোকে ফাইন্ড আউট করবা যে এখানে কি কি পক্ষ জড়িত আছে, কি কি হিসাব জড়িত আছে। ওকে, এবার আসলে আমরা 3 নাম্বারটা যদি দেখি, জানুয়ারির 3, মাসিক 8,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। স্যার, আমরা কর্মচারী নিয়োগ দিয়েছি, এটা একটা অ্যাজ ইউজুয়াল ঘটনা। ওকে, তাকে আমরা মাসে 3,000 টাকা বেতন দিব, এই শর্তে আমরা একজন কর্মচারী নিয়োগ দিয়েছি। বেতন কি দিয়েছি? নো। এটা কি কোনো আর্থিক লেনদেন? নো, এটা কোনো আর্থিক ঘটনা না। সো এটাকে আমরা লেনদেন বলবো না। ওকে, এটা একটা সাধারণ ঘটনা, এটাকে লেনদেন বলা যাবে না। 5, ধারে বিক্রয় করা হয় 28,000 টাকা। আমরা 28,000 টাকার পণ্য বিক্রি করছি ধারে। আচ্ছা, এমনি সিম্পলি যখন আমরা পণ্য বিক্রি করি তখন কি হয়? আমাদের কাছে টাকা আসে, বাট এখানে কি টাকা আসছে? টাকা আসার কথা বাট আসে নাই। আচ্ছা, টাকা আসার কথা বাট আসে নাই, তার মানে কি বেড়ে গেল? দেনাদার। টাকা যাওয়ার কথা বাট যায় নাই, কি বেড়ে গেল? পাওনাদার। টাকা দেওয়ার কথা আমরা দেই নাই, তার মানে আমাদের পাওনাদার বেড়ে গেছে, পাওনাদার নামক দায় বেড়ে গেছে। টাকা পাওয়ার কথা বাট আমরা পাই নাই, তার মানে আমাদের দেনাদার নামক সম্পদটা বেড়ে গেছে। তো আমরা যেহেতু ধারে বিক্রি করেছি কিন্তু টাকা পাই নাই, যেহেতু এটা ধারে, তার মানে টাকা না বেড়ে কি বেড়ে গেছে? দেনাদার। তাহলে দেনাদার নামক সম্পদ বাড়ছে। কেন বাড়ছে? বিক্রয় করার কারণে, অর্থাৎ আমাদের বিক্রয় নামক আয়টাও বেড়ে গেছে। তাহলে আমরা কি দুইটা পক্ষ পেলাম? ধারে বিক্রি করার কারণে আমার বিক্রয় নামক আয় বাড়লো আর দেনাদার নামক সম্পদ বাড়লো। আচ্ছা, আমরা এটা নোট রাখি। হ্যাঁ, দেনাদার বৃদ্ধি আর হলো কি স্যার? বিক্রয় বৃদ্ধি, রাইট? বিক্রয় বৃদ্ধি, বুঝতে পারলাম আমরা? আচ্ছা, 15, 25,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয়। আচ্ছা, 25,000 টাকা দিয়ে আমরা যদি একটা যন্ত্রপাতি কিনি, বলো তো আমাদের কাছে টাকা আসছে না গেছে? আচ্ছা, টাকা চলে গেছে। কোন টাকা চলে গেছে? নগদ টাকা। তাহলে নগদ হ্রাস পেয়েছে। কেন পেল? যন্ত্রপাতি ক্রয় করার কারণে। সো যন্ত্রপাতি নামক সম্পদটা বেড়ে গেছে। তাহলে এখানে কয়টা পক্ষ বা কয়টা হিসাব? 1, যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি। 2, নগদ নামক সম্পদ হ্রাস। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখব? যন্ত্রপাতি বৃদ্ধি। আরেকটা কি লিখব স্যার? নগদ হ্রাস। আমরা কি বুঝলাম? যন্ত্রপাতি বৃদ্ধি আর হলো নগদ হ্রাস। 25, ধারে বিক্রয়ের 10% অনাদায়ী দেনা ধার্য করা হলো। আচ্ছা, ধারে বিক্রয় যা, ধারে বিক্রয়ের 10% কি করা হলো? অনাদায়ী দেনা ধার্য করা হলো। অনাদায়ী দেনা বা কুঋণ ধার্য করা হলো। স্যার, আমরা যদি অনাদায়ী দেনা বা কুঋণ ধার্য করি তাহলে কুঋণ নামক ব্যয়টা বেড়ে যাবে। কি হবে? কুঋণ নামক ব্যয়টা বেড়ে যাবে। আর আমাদের পকেট থেকে কি টাকা কমবে? উত্তর হলো না। কুঋণ হওয়ার কারণে আমাদের টাকা কমে নাই, বরঞ্চ আমাদের দেনাদার কমে গেছে। কে কমে গেছে? দেনাদার কমে গেছে। সো কুঋণ নামক ব্যয়টা বাড়বে, দেনাদার নামক সম্পদটা কমবে। তাহলে এখানে কয়টা হিসাব? 2টা। প্রথমটা কি? কুঋণ নামক ব্যয় বৃদ্ধি। দ্বিতীয়টা কি? দেনাদার নামক সম্পদ হ্রাস। আবার অনেকে আছে, এটা আমি তোমাদেরকে করাবো, এটা তোমাদের একটা অধ্যায় আছে। হ্যাঁ, এই যে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে একটা অধ্যায় আছে। তো ওইখানে আমরা অনাদায়ী পাওনাটাকে 2 ভাবে জাবেদাভুক্ত করতে পারি। একটা হলো অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট। আরেকটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, দেনাদার ক্রেডিট। এইভাবেও করা যেতে পারে। হ্যাঁ,
তো আমরা ওই পদ্ধতিটা পরে শিখবো, হ্যাঁ। বাট যেহেতু এটা প্রথম অধ্যায়, আমরা একদম সিম্পলি দুইটা পক্ষ নির্ণয় করতে পারি। কুড়িন যদি ধরা হয়, কুড়িন নামক ব্যয় বেড়ে গেছে, সো কুড়িন কি হবে? ডেবিট। বা অনাদায়ী পাওনা কি হবে? ডেবিট। আর দেনাদার নামক সম্পদ কমে গেছে, তাই দেনাদার কি হবে? ক্রেডিট। বুঝতে পারছি আমরা এখানে? ওকে স্যার, তাহলে আমরা এখানে দুইটা পক্ষ পেয়ে গেলাম। কুড়িন বৃদ্ধি, রাইট? কুড়িন হচ্ছে একটা ব্যয়, কুড়িন নামক ব্যয় বৃদ্ধি। আর কি হলো? দেনাদার নামক সম্পদটা কি হলো? হ্রাস পেল। আমরা কি বুঝলাম? আচ্ছা, এবার আসো 26। মালিক তার ব্যক্তিগত তহবিল হতে 3,000 টাকা আয়কর পরিশোধ করেন। আচ্ছা, মালিক তার ব্যক্তিগত তহবিল হতে, আচ্ছা আমরা কি মালিক? নো, আমরা কি? ব্যবসা। তো যিনি মালিক তিনি তার ব্যক্তিগত তহবিল অর্থাৎ নিজের পকেট থেকে কি করছে? 3,000 টাকা আয়কর পরিশোধ করছে। আচ্ছা, এবার বলো, আয়কর, এই আয়করটা কার খরচ? এটা কি আমাদের খরচ? নো। আমাদের যে কর, এটাকে আমরা বলবো কর ও অভিকর। কি বলবো? কর ও অভিকরটা হলো আমাদের ব্যবসায়ের খরচ। আমরা তো ব্যবসা, রাইট? আমাদের খরচটাকে আমরা কি বলবো? কর ও অভিকর। আর আয়কর এটা কার খরচ? এটা মালিকের ব্যক্তিগত খরচ। তাহলে মালিক তার ব্যক্তিগত খরচ তার নিজের পকেট থেকে পরিশোধ করছে। যদিও এটা একটা আর্থিক লেনদেন বা এটা একটা আর্থিক ঘটনা, বাট এটা কি আমাদের জন্য কোনো লেনদেন হবে বলো? না। কেন হবে না? কারণ এই আর্থিক ঘটনাটা আমাদের সাথে জড়িত না। এটা মালিকের ব্যক্তিগত খরচ তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করছে। কিন্তু যদি এমন হইতো মালিক তার ব্যক্তিগত তহবিল হতে কর ও অভিকর পরিশোধ করছে, তখন এটা লেনদেন হইতো। অথবা মালিকের আয়কর ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে, তখনও এটা কি হইতো? লেনদেন হইতো। ওকে, বাট এখানে কোনোভাবে কি আমরা জড়িত? নো। আয়কর কি আমাদের খরচ? না। আমরা কি এটা পরিশোধ করছি? না। তো এটা মালিকের ব্যক্তিগত খরচ, আর মালিক নিজেই কি করছে? এটা পরিশোধ করছে। তার মানে যদিও এটা আর্থিক ঘটনা, বাট এই আর্থিক ঘটনার সাথে আমাদের কি নাই? কোনো সম্পৃক্ততা নাই, বা এই আর্থিক ঘটনাটা আমাদের হিসাব সমীকরণকে প্রভাবিত করে নাই। দ্যাটস ওয়াই আমরা এই আর্থিক ঘটনাটাকে লেনদেন বলবো না। ক্লিয়ার? বুঝে গেল? সো আমরা এটাকেও লেনদেন বলবো না। যন্ত্রপাতির ওপর অবচয় ধার্য করা হলো 2,700 টাকা। আচ্ছা স্যার, তো 27 নাম্বারটা কি বললো? 27 বললো যন্ত্রপাতির ওপর অবচয় ধার্য করা হলো 2,700 টাকা। আমরা যদি যন্ত্রপাতির উপর অবচয় ধরি, তাহলে কি হবে? অবচয় নামক ব্যয়টা বেড়ে যাবে, আর পুঞ্জীভূত অবচয়টা কি হবে? বেড়ে যাবে। ওকে, তাহলে এখানে কয়টা পক্ষ আছে? দুইটা। এক, অবচয় নামক ব্যয় বাড়বে, আর পুঞ্জীভূত অবচয় নামক বিপরীত সম্পদ বেড়ে যাবে। পুঞ্জীভূত অবচয় এটা হলো বিপরীত সম্পদ, এটাকে আয় ব্যয় সম্পদ দায় বলা যাবে না, এটাকে কি বলতে হবে স্যার? বিপরীত সম্পদ। ওকে, তাহলে এখানে আমরা দুইটা পক্ষ পেলাম, অবচয় বৃদ্ধি, আরেকটা পক্ষ কি স্যার? পুঞ্জীভূত অবচয়, তাই না? পুঞ্জীভূত অবচয় বৃদ্ধি। ওকে, আমরা দুইটা পক্ষ পেয়ে গেলাম। বাকিতে পণ্য ক্রয় 12,000 টাকা। আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি, তো এটা সিম্পল, ক্রয় বৃদ্ধি পাবে। আর কি হবে বলো? পাওনাদার বৃদ্ধি পাবে, তাই না? বলো, পাওনাদার বৃদ্ধি পাবে। আচ্ছা, বিজ্ঞাপন বাবদ প্রদান। তো আমরা যদি বিজ্ঞাপন বাবদ প্রদান করি, তাহলে কি হচ্ছে? নগদ হ্রাস পাচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে। আর কি হচ্ছে বলো? বিজ্ঞাপন ব্যয় বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আমরা কি বুঝতে পারলাম স্যার? আমাদের অ্যানালাইসিস শেষ। এখানে কারো কোনো ডাউট আছে? আচ্ছা বলো তো, এখানে একটা মিসিং আছে না? বলো, কোনটা মিসিং আছে বলো তো? ওই যে আমরা 3 মাসের ভাড়া দিয়েছিলাম, কয় টাকা? 9,000। এখন কি জানুয়ারির 31 তারিখে আর 3 মাস আছে অগ্রিম? নাই। 1 মাস কি হয়েছে? কমে গেছে। 2 মাস আছে, 1 মাস কি হয়েছে? কমে গেছে। এটা কি কোথাও মেনশন করছে? যদিও করে নাই, বাট এটা আমাদেরকে দেখাইতে হবে যে আমাদের অগ্রিম ভাড়া নামক সম্পদটা কমে গেছে 1 মাস, আর ভাড়া খরচটা কি হয়েছে? বেড়ে গেছে। অগ্রিম ভাড়া যদি কমে যায়, তাহলে কে বেড়ে যাবে বলো তো? ভাড়া খরচটা কি হবে? বেড়ে যাবে। তাহলে দেখো, আমরা তো এগুলো সব লিখলাম। এবার এখানে লুকানো একটা লেনদেন আছে, যেটা কোথাও মেনশন করে নাই, বাট আমাদেরকে মাস্ট বি দিতে হবে। সেটা হলো কি, জানুয়ারির 2 তারিখে আমাদের এখানে যে 3 মাসের অগ্রিম ভাড়া ছিল, ওই 3 মাসের অগ্রিম ভাড়া
জানুয়ারি 31 তারিখেও কি 3 মাস আছে বলো? নাই। কেন নাই? কারণ 3 মাসের মধ্যে তো ইনক্লুডিং জানুয়ারি, আর জানুয়ারি তো শেষ, তার মানে জানুয়ারি মাসের অগ্রিম ভাড়াটা এখন কি হয়ে গেছে? হ্রাস পেয়েছে। সো জানুয়ারি মাসের অগ্রিম ভাড়া 3000 কমে গেছে, আর অগ্রিম ভাড়া কমার কারণে ভাড়া খরচটা কি হয়েছে? বেড়ে গেছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ভাড়া খরচ বৃদ্ধি, তাই না? বলো, ভাড়া খরচ বৃদ্ধি একটা পক্ষ, আরেকটা পক্ষ কি হবে স্যার? অগ্রিম ভাড়াটা হ্রাস। আমরা কি বুঝলাম স্যার এখানে যারা আছে? ওকে, তাহলে আমরা অ্যানালাইসিস করলাম। এখানে সবাই কি অ্যানালাইসিস বুঝতে পেরেছো? গুড। যদি অ্যানালাইসিস বুঝো, এখন দেখো ক খ গ কত ইজি। ক বললো লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করো। তাহলে দেখো আমরা ফার্স্ট টু লাস্ট অ্যানালাইসিস করে দেখলাম কয়টা ঘটনা আছে যারা লেনদেন না? দুইটা। এক হলো কি জানুয়ারির 3, আরেকটা কি জানুয়ারির 26। এই দুইটা ঘটনাকে আমরা লেনদেন বলবো না। তাহলে চলো আমরা ক করে ফেলি। যারা করেছো তারা মিলাও, যারা করো নাই তারা করো। তাহলে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়, এমন ঘটনার পরিমাণ নির্ণয়। ওকে স্যার? আচ্ছা, তারিখ, বিবরণ, আর কি হবে বলো? টাকা। ওকে, আচ্ছা, কত সাল? 2023 ইং জানুয়ারির 3। এখানে কি বলা হয়েছে? কর্মচারী নিয়োগ। আমরা জাস্ট সংক্ষেপেই লিখলাম কর্মচারী নিয়োগ। আচ্ছা, কর্মচারী নিয়োগ কয় টাকা? 3000 টাকা প্রতি মাসে, তাই না? আর হলো জানুয়ারির 26, সেটা কি? মালিকের ব্যক্তিগত তহবিল হতে, মালিকের ব্যক্তিগত তহবিল হতে আয়কর পরিশোধ, রাইট? আয়কর পরিশোধ কত টাকা? ও আচ্ছা, এটা 8000, সরি আমি 3000 দেখেছিলাম। এখানে কত হবে স্যার? এটা হলো 3000। আচ্ছা, এখন এই দুটাকে যদি আমরা যোগ করি কত হয়? 11000, তাই না? আচ্ছা, টাকার আচ্ছা টাকার দুইটা ঘর দিই আমরা। ওকে, হয়ে গেল। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি স্যার? গুড। তাহলে এটা কি তোমাদের মিলছে? তোমরা যারা যারা করছো মিলছে তোমাদের সাথে? আচ্ছা, ঠিক আছে। যদি মিলে থাকে, তোমার কি ফোন আছে? ছবি তুলে ফেলো একটা। বাট এটা আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। তবে তুমি যেভাবে হাল ছেড়ে দিছো এটা আবার ঠিক না। তুমি মনে হয় কিছুটা হইলেও বুঝতেছ, ও তো তোমারও পরে আসছে, ও কিন্তু ঠিকই বুঝতেছে, ও সায়েন্স থেকেই তো আসছে। তুমি চেষ্টা করো, আরো চেষ্টা করো। হ্যাঁ স্যার, ওকে প্লিজ সাইড টক না। আসো আমরা খ করব এখন। আচ্ছা স্যার, খ কি বলছে দেখো তো? 2, 5, 25 ও 27 তারিখের লেনদেনগুলোকে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস করো। আচ্ছা, তাহলে দেখো আমরা কি সবগুলো লেনদেনকে শ্রেণীবিন্যস্ত করব না? কয়টা কাকে কাকে? 2, 5, 25, 27 হিসাবে শ্রেণী বিভাগগুলো আমরা দেখাবো, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা করে ফেলি। আচ্ছা, হিসাবের আমরা কি লিখব? হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয়। ওকে, হিসাবের শ্রেণী বিভাগ নির্ণয়। এটা হলো কি স্যার? তারিখ। এটা হলো হিসাবের খাত, তাই না? আচ্ছা, এটা হলো কি? টাকা। আর এটা হলো হিসাবের শ্রেণী। এটা হলো হিসাবের শ্রেণী। আচ্ছা, কত সাল স্যার? 2023 ইং। আমরা ফার্স্টে কোনটা দেখাবো? বানেন, কথা বলবো না। দেখো, জানুয়ারির 2। আচ্ছা, তো আমরা জানুয়ারির 2 দেখি। হ্যাঁ, জানুয়ারির 2 কি বলছে বলো?
3 মাসের ভাড়া বাবদ 9,000 টাকা পরিশোধ করা হয়। এই যে লেনদেন, এখানে কয়টা হিসাব জড়িত আছে? 2টা। কে কে বলো তো স্যার? নগদ হ্রাস, তাই না? আর কি? অগ্রিম ভাড়া বৃদ্ধি। আচ্ছা, নগদ তো সম্পদ, এটা কমলে ডেবিট হবে না ক্রেডিট? তারপরে নগদকে আমরা পরে লিখবো, আর অগ্রিম ভাড়াটাও সম্পদ, এটা বাড়ছে, সো সম্পদ বাড়লে কি হয়? ডেবিট। তাহলে আমরা চিন্তা করার সময় ডেবিট ক্রেডিট চিন্তা করবো না, বাট লিখার সময় ঠিকই ডেবিটটা আগে লিখতে হবে, ক্রেডিটটা পরে লিখতে হবে। তাহলে আমি আগে কাকে লিখবো? অগ্রিম ভাড়াকে। তাহলে আমরা এখানে লিখতে পারি অগ্রিম ভাড়া হিসাব, তাই না? আর কি লিখবো বলো? নগদান হিসাব। যখন লিখবা স্যার, ওই যে ডেবিটের থেকে ক্রেডিটটা একটু স্পেস দিয়ে ফাঁকা করে লেখা উচিত। হ্যাঁ, কত টাকা বলো তো? 9,000, 9,000, রাইট? আমরা ডেবিট ক্রেডিট কিন্তু লিখবো না, হ্যাঁ, যেহেতু ডেবিট ক্রেডিট লিখতে বলে নাই, জাস্ট শ্রেণীটা দেখাবো। তাহলে অগ্রিম ভাড়াটা কি বলো তো? সম্পত্তিবাচক। আচ্ছা, আর নগদান হিসাব এটাও কি বলো তো স্যার? সম্পত্তিবাচক। ওকে, বা সম্পদবাচক। হ্যাঁ, সম্পত্তিবাচকও লিখতে পারো, সম্পদবাচকও লিখতে পারো। এই রবীন্দ্রনাথ ঠাকুর একটা ঝামেলা বাঁধাই দিস, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ, না কি যেন এমন একটা কিছু বলে। হ্যাঁ, তো যাই হোক, আমরা ভাই আম পাবলিক, আমাদের কাছে সম্পদও যা, সম্পত্তিও তাই। ওকে, আচ্ছা এবার আসো, জানুয়ারির 2 গেল, এবার কত স্যার? জানুয়ারির 5। তো জানুয়ারির 5-এ বলো তো কি বলছে? ধারে বিক্রয় করা হয়েছে 28,000 টাকা। এখানে কয়টা পক্ষ আছে? 2টা পক্ষ। দেনাদার নামক সম্পদ বাড়ছে, সো দেনাদার ডেবিট, দেনাদারকে আগে লিখবো। বিক্রয় নামক আয়টা বেড়ে গেছে, তো বিক্রয় নামক আয় বাড়ছে, তাহলে বিক্রয় কি হবে? ক্রেডিট। আয় বাড়লে কি হয়? আয় ক্রেডিট। তাহলে দেনাদার হিসাব আর কি হবে? বিক্রয় হিসাব। ওকে, তাহলে জানুয়ারির 5 তারিখ আমরা কি লিখবো স্যার? দেনাদার হিসাব। আর কি লিখবো? বিক্রয় হিসাব। ওকে, কত টাকা লিখবো বলো তো? 28,000, 28,000, তাই না? দেনাদারটা কি? সম্পত্তিবাচক। আর বিক্রয়টা কি স্যার? আয়বাচক, রাইট? হয়ে গেল। এবার জানুয়ারির কত তারিখ বলো? 5-এর পর কত? 25। আচ্ছা, 25 কি বললো? ধারে বিক্রয়ের 10% অনাদায়ী দেনা ধার্য করা হলো। তো ধারে বিক্রি করলে দেনাদার তৈরি হয়, দেনাদারের কাছ থেকে আমরা টাকা আদায় করতে পারি নাই, এটাই হলো অনাদায়ী পাওনা। এটা আমাদের জন্য একটা ব্যয়, কি স্যার? তাহলে অনাদায়ী দেনা নামক ব্যয় বৃদ্ধি পাইছে, বা কুঋণ নামক ব্যয় বৃদ্ধি পাইছে। আর ব্যয় বাড়লে ব্যয় কি হয়? ডেবিট। সো আমরা ফার্স্টে কুঋণ হিসাব লিখবো বা অনাদায়ী পাওনা হিসাব লিখবো, রাইট? আর দেনাদার নামক সম্পদ কমে গেছে, সম্পদ কমলে কি হয়? ক্রেডিট। তাহলে আমরা দেনাদারকে পরে লিখবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অনাদায়ী পাওনা হিসাব, রাইট? আর কি লিখতে পারি বলো? দেনাদার হিসাব। দেখো, যারা 9-10-এ এই চ্যাপ্টার করে আসছে, আমি জানি যে তারা খুবই বোরিং ফিল করতেছে, কিন্তু এই যে তোমার কি নাম? রাইদা। আচ্ছা রাইদা, তুমি কি বোরিং ফিল করতেছো না তুমি শিখতেছো? বুঝার চেষ্টা করতেছো, বুঝতেছো একটু একটু? আর কি করলে পুরাটা বুঝো? ওরা তো বোরিংয়ের চোটে যে দেখো নেশাখোরের মতো ঘুমাইতেছে, আধো আধো চোখে আমার দিকে তাকায় আছে। হ্যাঁ, পারলে এক চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে দেখতো, মানে একটু পরপর রেস্ট। এই চোখ বন্ধ, এটা খোলা, এটা বন্ধ, এটা খোলা, নাকি? এবার বুঝো টিচার হইলে কত যন্ত্রণা। তোমরা ভাবতেছো স্যার কি করতেছে, এত লেজি, এত স্লোলি বুঝাচ্ছে, একই কথা বারবার বলে, দূর বিরক্তিকর। আর ও বুঝার চেষ্টাটা, ও তো চেষ্টাও করাও বাদ দিয়ে দিস, ও হালই ছেড়ে দিচ্ছে পুরো। তো যারা সায়েন্স থেকে কমার্সে এসছে তাদের এই অবস্থা। আবার যারা মনে করো A+ পেয়ে, ওই যে কি জানি ওর নাম, ফাহিম, ও 99 পেয়েছে আমার কাছে 9-10-এ পড়ে, অ্যান্ড ওর কাছে এটা বুঝো কেমন বিরক্তিকর। তো এখন সবাইকেই তো আমার মনে করো ম্যাচ করতে হবে। তবে আজকে এই আমাদের এই অধ্যায়ের এটাই লাস্ট ক্লাস, আগামী ক্লাস থেকে আমি 2 অধ্যায়ে চলে যাব। ওকে, আচ্ছা তাহলে বলো অনাদায়ী পাওনা এটা কয় টাকা? 10% বলছে, রাইট? তাহলে দেনাদার কত টাকা? 28,000। 28,000-এর 10%-এ কত হয়? 2,800। এখানেও 2,800।
এখন অনাদায়ী পাওনা এটা কোন ধরনের হিসাব বলো তো স্যার? ব্যয়বাচক হিসাব। আর দেনাদারটা সম্পত্তিবাচক হিসাব, রাইট? সম্পত্তিবাচক হিসাব। আমরা কি বুঝতে পারলাম? ওকে, অনেক ইজি। আই থিঙ্ক একটু চেষ্টা করলে বুঝবা, বা এই ভিডিওটা বাসায় গিয়ে কয়েকবার দেখো, বুঝে যাবা। এই চ্যাপ্টারের উপর আমি যে ক্লাসগুলো নিয়েছি খুবই সিলি টাইপের ক্লাস, ফর বিগিনার্স আর কি এই ক্লাসগুলো। হ্যাঁ, এরপরে আমি যে ক্লাসগুলো দিব ওইগুলো দিব যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য। ওই ক্লাস আমি এত ডিটেলস করাবো না, জাস্ট ম্যাথ ধরবো, করাই দিব, শেষ। বাট এই ক্লাসগুলো বিগিনারদের জন্য। ওকে, আচ্ছা, জানুয়ারির 25 গেল, এখন কত বলো? জানুয়ারির 27। আচ্ছা, জানুয়ারির 27 কি বলছে? যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হলো 2700 টাকা। তো আমরা যদি অবচয় ধরি, আমাদের অবচয় নামক ব্যয় বেড়ে যাবে, আর ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়। তার মানে আমরা ফার্স্টে অবচয় হিসাবটা লিখবো, তাই না? অবচয় হিসাব। অ্যান্ড দেন কি হলো বলো? অবচয় ধরলে কি হয়? টাকা চলে যায়? নো, অবচয় ধার্য করলে পুঞ্জীভূত অবচয় কমে যায়। কি কমে যায়? সরি, পুঞ্জীভূত অবচয় বেড়ে যায়। আর পুঞ্জীভূত অবচয়টা কি? বিপরীত সম্পদ। সম্পদ যদি ডেবিট হয়, বিপরীত সম্পদ কি হবে? ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবচয়টাকে আমরা কি লিখবো? ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব। ওকে, কত টাকা স্যার? 2700 টাকা। এখানেও কত? 2700। এখন অবচয় হিসাবটা কি বলো? ব্যয়বাচক, রাইট? পুঞ্জীভূত অবচয়টা কি বলো তো? বিপরীত সম্পদ। এটাকে আমরা কি লিখবো? বিপরীত সম্পদ। ওকে, এই হলো আমাদের খ। আচ্ছা, এখন গটা বাকি আছে, রাইট? আচ্ছা, এটা আমি বলছি, তুমি একটু ভিডিও দেখো, এটা অ্যান্সার পাবো। আমি কয়েকবারই বলছি এটা কেন বিপরীত সম্পদ। আচ্ছা, পরের ব্যাচ আবার ইয়ে করবে, আমি গটা তাড়াতাড়ি করে দিই, যেহেতু আমাদের অ্যানালাইসিস করা আছে, গ করতে টাইম লাগবে না। আচ্ছা, আমি এখন গ করে দিই। হ্যাঁ, এটা মুছে দিব নাকি ছবি তুলবা কেউ? তুমি করা আছে? গুড। আচ্ছা, তোমরা কি মিলিয়েছো? সবারটা মিলছে? ওকে, ফাইন। স্যার, পড়াশোনা কিন্তু তোমার নিজের, সো তুমি যদি ট্রাই না করো, তুমি তোমার উইকনেস সম্পর্কে যদি সচেতন না হও, তাহলে আর তো কিছুই বলার নেই। শুনো, আমাদের প্রত্যেকটা মানুষকে, নট অনলি মানুষ, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানকেও SWOT, এটাকে বলে শর্ট অ্যানালাইসিস। কি বলে? শর্ট অ্যানালাইসিস। এখানে TOWS। এস মানে হলো স্ট্রেংথ। এস মানে কি? স্ট্রেংথ। স্ট্রেংথ। ডাব্লিউ মানে হলো উইকনেস। ওকে, ও মানে হলো অপরচুনিটিস, আর টি মানে হলো থ্রেটস, আর আরেকজন বলে ট্রাস্ট। সবই রোমান্টিক কথাবার্তা বলে রে। ও আচ্ছা, ট্রাই বলছো? আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, আমরা যখন ওই BBMBA কোর্সে, BBMBA প্রায় ম্যানেজারিয়াল যতগুলো কোর্স ছিল, প্রত্যেকটা কোর্সেই আমাদেরকে শর্ট অ্যানালাইসিস করতে হয়েছে, এবং এটা এত বেশি মানে রিয়েলিস্টিক। না, তো এটা 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 নো, এটা অনেক বেশি লাইফ ওরিয়েন্টেড, বুঝছো? প্রত্যেকটা মানুষের উচিত যে আমার স্ট্রেংথটা কোথায় এটা বুঝা, আমার উইকনেসটা কোথায় এটা বুঝা, আমার সামনে কি কি সুযোগ আছে এটা বুঝা, আর আমার লাইফে কি কি থ্রেট আছে, বা আমার সফল হওয়ার পথে বাধাগুলো কি। এখন তুমি যদি এগুলা না বুঝো, তাহলে তোমার জীবনে উন্নতি হবে না। আচ্ছা, আমরা গ করি। গ কি বলছে? হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। ওকে, ফাইন, আমরা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাবো। হিসাব সমীকরণের ওপর প্রভাব বিশ্লেষণ, রাইট? আমরা কার প্রভাব দেখাচ্ছি বলো তো? লেনদেনের। আচ্ছা, তো আমরা যদি প্রভাব দেখাতে চাই, অ্যাট ফার্স্ট আমাদের করণীয়টা কি? ছক আঁকা। তো চলো আমরা ছকটা এঁকে ফেলি। ওকে, ফাইন। এখানে ফার্স্টে কি? তারিখ, আর এখানে কি? মন্তব্য। ওকে, এবার আসো এ আর এল। আচ্ছা, এর দিকে আমরা কি কি ঘর রাখবো? 1, 15, 28, 31। আচ্ছা, 1, 15, আর কি স্যার? 28, আর কি? 31। 31 তারিখে কয়টা আছে?
দুইটা, এই দুটোটাকে মাথায় আনতে হবে, মাথায় রাখতে হবে দুটোটাকেই। হ্যাঁ, ওইটা কিন্তু বলে নাই, তারপর ওইটাকে দেখাইতে হবে। আচ্ছা, তো দেখো ফার্স্টে 1 তারিখে আমরা কি কি পেলাম বলো তো? নগদ পেলাম, এটা কোথায়? এর দিকে। আর কি পেলাম? যন্ত্রপাতি, এটাও এর দিকে। ওকে, আর মূলধন তো পেলামই। এরপরে 2 তারিখে কাকে পেলাম? নগদ, এটার জন্য অলরেডি ঘর হয়ে গেছে। অগ্রিম ভাড়া, আচ্ছা অগ্রিম ভাড়া, রাইট? এখানে 2 তারিখ নাই। আরে 31 তারিখ আগে কেন বলতেছো? আচ্ছা, 15 তারিখে আমরা কি পেয়েছি বলো? যন্ত্রপাতি আর নগদ দুটোটাই আছে। তারপর 28 তারিখে আমরা কি পাচ্ছি বলো তো? ক্রয় আর পাওনাদার। তাহলে দায়ের দিকে আমরা পাওনাদার নামের একটা ঘর পেয়ে গেলাম। 31 তারিখে আমরা কি পেলাম বলো তো? নগদ আর কি? বিজ্ঞাপন। বিজ্ঞাপনের জন্য তো ঘর হবে না, ওইটা ব্যয়, নগদ তো আছেই। আর 31 তারিখে আমরা কি পেলাম? অগ্রিম ভাড়া। আর হলো ভাড়া খরচ, ভাড়া খরচের জন্য তো ঘর হবে না, অগ্রিম ভাড়া সম্পদ, এটার জন্য। তাহলে আমরা দেখলাম সম্পদের দিকে নগদ, যন্ত্রপাতি, অগ্রিম ভাড়া, 3টা ঘর হচ্ছে। আর পাওনা দায়ের দিকে পাওনাদার নামে ঘর হচ্ছে একটা, আর মূলধন একটা। তাহলে যেটা হলো মূলধন, এটা হলো পাওনাদার, রাইট? দায়ের দিকে জাস্ট পাওনাদার। আর এটা হলো সম্পদ। এ ইকুয়াল এল প্লাস ওই। এখানে ওই হচ্ছে কি? মূলধন। আর এল হচ্ছে কি স্যার? পাওনাদার, একটাই ঘর। আর সম্পদের দিকে ঘর কয়টা হবে? 1 2 3টা, রাইট? 3টা না? আচ্ছা, অলওয়েজ ফার্স্ট কি হয়? নগদ। সম্পদের দিকে প্রথম ঘরটা সবসময় নগদ হয়। এরপরে কি স্যার? যন্ত্রপাতি। এরপর অগ্রিম ভাড়া। হলো? এখানে আমরা তারিখ দিলাম। কত সাল এটা? 2023 ইং। ওকে স্যার। আচ্ছা, আমরা স্টার্ট করব কাকে দিয়ে? জানুয়ারির 1। তো আমরা সম্পদ নিয়ে যদি ব্যবসা শুরু করি, সম্পদ বাড়বে, সম্পদের সাথে যোগ আর মূলধনের সাথে যোগ, রাইট? তাহলে আমরা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, নগদ টাকা বাড়ছে, সো নগদের ঘরে 1,30,000 যোগ। যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছি, যন্ত্রপাতিও বেড়ে গেছে, সো যন্ত্রপাতির ঘরে 80,000 টাকা যোগ। ওকে, আর তো কিছু নাই, মূলধন বেড়ে গেছে। 1,30,000 আর 80 কত হয় স্যার বলো? 2,10,000 টাকা বেড়ে গেছে, সো 2,10,000 যোগ। আচ্ছা, এটা হলো কি স্যার? মন্তব্য। আচ্ছা, জানুয়ারির 1 গেল। এবার হলো কত? জানুয়ারির 15। তো স্যার জানুয়ারির 15 তারিখে কি ঘটছে? যন্ত্রপাতি বেড়ে গেছে, নগদ কমে গেছে। কত টাকা? 25,000 টাকা। তো 25,000 টাকার যন্ত্রপাতি বেড়ে গেছে, তাহলে আমরা যন্ত্রপাতির সাথে যোগ করে দিব কত? 25,000। আর নগদ কমে গেছে, সো নগদ থেকে আমরা মাইনাস করে দিব কত? 25,000। বাস হলো, বাকিগুলো ডট ডট। ওকে, এবার আসো জানুয়ারির কয় তারিখ স্যার? 28 তারিখ। জানুয়ারির 28 তারিখে কি হলো? আমরা বাকিতে পণ্য ক্রয় করার কারণে ক্রয় নামক ব্যয়টা বেড়ে গেছে, আর পাওনাদার নামক দায়টাও বেড়ে গেছে। আচ্ছা, ক্রয় নামক ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে কি হয়? মূলধন থেকে মাইনাস হয়। সো আমরা 12,000 টাকা কি করব? মূলধন থেকে মাইনাস করে দিব। তাহলে মূলধন থেকে 12,000 টাকা মাইনাস হয়ে গেল। আর কি হবে বলো? পাওনাদার বেড়ে যাবে, তাহলে পাওনাদারের ঘরে আমরা কি করব? 12,000 প্লাস, আর বাকিগুলো ডট ডট। ওকে, দেখো পুরো লাইনগুলো কিন্তু ইকুয়াল থাকতে হবে। 28-এর পর এরপরে কি স্যার? 31। আচ্ছা, 31 কি বললো? বিজ্ঞাপন বাবদ প্রদান 1500 টাকা। আমরা বিজ্ঞাপন ব্যয় যদি প্রদান করি, পরিশোধ করি 1500 টাকা, কি হবে বলো তো? আমাদের নগদ টাকা কমে যাবে আর বিজ্ঞাপন খরচটা বেড়ে যাবে। তাহলে নগদ টাকা কমে যাচ্ছে, সো আমরা নগদের ঘর থেকে 1500 টাকা মাইনাস করে দিলাম। বিজ্ঞাপন খরচটা বেড়ে গেছে। আচ্ছা, ব্যয় বেড়ে গেলে কি হবে? মূলধন থেকে মাইনাস হবে। তাহলে আমরা এই 1500 টাকাকে মূলধন থেকে মাইনাস করে দিব। বুঝতে পারলাম? আর বাকিগুলো ডট ডট ডট। ওকে, আবার এই যে 31, এটা কিন্তু যদিও বলে নেই, বাট আমাদেরকে অবশ্যই এটার জন্য ইফেক্ট দেখাইতে হবে যে 1 মাসের অগ্রিম ভাড়া কি হয়েছে? কমে গেছে। তাহলে অগ্রিম ভাড়া নামক সম্পদটা কমে গেছে। পুরো 9,000 কমছে নাকি 1 মাস? 3,000 কমছে। তাহলে আমাদের অগ্রিম ভাড়াটা কমে গেছে। দেখো 31, অগ্রিম ভাড়া কমে গেছে। কত কমে গেছে? 3,000। আর ভাড়া খরচটা বেড়ে গেছে, তো ভাড়া খরচ বেড়ে গেছে, রাইট? তো ভাড়া খরচ বাড়ার কারণে কি হবে?
মূলধন থেকে মাইনাস হবে, ব্যয় বাড়লে মূলধন থেকে মাইনাস হয়। সো আমরা মূলধন থেকে মাইনাস করে দিব কত, 3000। আমরা কি বুঝতে পারলাম? এখন প্রত্যেকটা লাইনের সোজা ইকুয়াল দাও। যারা এইগুলো না দিবা এদের কিন্তু টিচার চাইলে মার্কস কেটে দিতে পারে, যে তুমি নিয়ম মানো নাই। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা এক কাজ করি, আমরা এখন যোগ বিয়োগ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে কত হয় একটু বলো আমাকে প্লিজ। আচ্ছা, আমাকে একটা ক্যালকুলেটর দাও। 1,30,000 মাইনাস 25,000 মাইনাস 1500, তাহলে হয় 1,03,500। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে কত, 80,000 আর 25,000, 1,05,000। ওকে, আচ্ছা, এখানে জাস্ট 3,000 টাকা কমে গেছে, এটা নেগেটিভ। ওকে, ইকুয়াল এখানে কত, 12,000। এখানে কত হবে, 2,10,000 মাইনাস 12,000 মাইনাস 1500 মাইনাস 3,000 ইকুয়াল 1,93,500। ওকে স্যার, আমরা জাস্ট এভাবে একটু দাগ দিয়ে দিলাম। ইকুয়াল, এবার এগুলাকে আমরা কি করব, এই দুটাকে যোগ এটাকে বাদ দিব, তাই না? 1,03,500 সরি প্লাস 1,05,000 মাইনাস 3,000, তাহলে হয় কত স্যার, 2,05,500, তাই না? 2,05,500। আবার এই দুটাকে যদি আমি যোগ করে দিই, 1,93,500 যোগ 12,000 ইকুয়াল 2,05,500। স্যার মিললো আমার দুই সাইড, তার মানে আমাদের ম্যাথটা হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এই অবস্থায় রেখে দিই, মার্কস কাটবে নাকি কাটবে না? অবশ্যই কাটবে, বিকজ আমরা মন্তব্য দিইনি। ওকে, তো এখন আমরা মন্তব্যগুলো দিয়ে দিই। এই যে 12,000 টাকা আমরা মাইনাস করেছি 28 তারিখে, কেন করেছি? ক্রয়। আমরা এখানে কি লিখবো, ক্রয় হিসাব। আবার 1500 টাকা যে আমরা মাইনাস করলাম 31 তারিখে, কেন করলাম? বিজ্ঞাপন খরচ। কি লিখবো স্যার? বিজ্ঞাপন খরচ হিসাব। আবার 31 তারিখে আমরা 3,000 টাকা মাইনাস করছি। এই যে 3,000 মাইনাস করলাম, কেন করলাম? এই 3,000 হলো কি, ভাড়া খরচ, না অগ্রিম ভাড়া না, এটা হলো কি স্যার, ভাড়া খরচ, ভাড়া খরচ হিসাব। বুঝতে পারছি? ওকে, সহজ না কঠিন? আচ্ছা, এগুলা খুবই বিগিনার, যারা অত ভালো পারো না, অ্যাকাউন্টিং এর ধারণা খুবই কম, তাদের জন্য এই ম্যাথগুলো। ওকে, যারা অ্যাডভান্স লার্নার তাদের জন্য আমি একটু এক্সট্রাঅর্ডিনারি ম্যাথ করাবো, তাদেরকে প্রয়োজনে আলাদা টাইম দিয়ে করাবো। ওকে, নেক্সট ক্লাস থেকে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করবো ইনশাআল্লাহ।